তোমার সাহস হলো কিভাবে আমাকে টাচ করার? ভুলে যেও না তুমি সামান্য একজন বডিগার্ড। না, ভুলে যাইনি ম্যাডাম, কিন্তু আপনিও ভুলে যাবেন না আমরা বিবাহিত। একটু আগে আমাদের বিয়ে হয়েছে। মানি না আমি এ বিয়ে। তোমার কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? সামান্য একজন বডিগার্ড হয়ে মালিকের মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখো? আমি কোনো স্বপ্ন দেখি নাই ম্যাডাম, আপনি ভাগ্যে লেখা ছিলেন তাই পেয়ে গেছি। একদম বেশি কথা বলবে না। আমি তোমাকে কোনোদিনও মানবো না, কথাটা মাথায় ঢুকিয়ে দাও। আপনিও মাথায় ঢুকিয়ে নিন, বিয়ে যখন হয়েছে তখন আমাকে মানতেই হবে। সেটা হয় আজ না হয় কাল। তুমি আমাকে জোর করবে? জোর করার ইচ্ছে নাই, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে জোর করতে বাধ্য হব। আমি এক্ষুনি চলে যাব, থাকবো না তোমার সাথে। অনেক কষ্টে যখন ঘরে এনেছি তখন বের হতে পারবেন না। ওমরের কথার মধ্যে কেমন যেন একটা রহস্য ভেসে উঠল, কিন্তু মাইমুনা সেটা বুঝতে পারল না। সে রাগী কণ্ঠে বলল, কি বললে তুমি? কিছু না, ফ্রেশ হয়ে আসুন। বললাম না থাকবো না এখানে, আমি এক্ষুনি চলে যাব। মাইমুনার চোখে তখন আগুন, অপমান, রাগ আর জেদের মিশেলে বুকের ভেতরটা কাঁপছে তার। সে আর এক মুহূর্ত দাঁড়াতে চাইল না, মাথা উঁচু করে দরজার দিকে পা বাড়ায়। মনে মনে ঠিক করে ফেলেছে এই ঘর, এই মানুষ, কিছুই সে মানবে না। থাকবো না আমি এখানে, এক সেকেন্ডও না। আমাকে কেউ আটকে রাখতে পারবে না। সে দরজার হাতল ধরতেই হঠাৎ পেছন থেকে শক্ত একটা টান লাগে। মাইমুনা কিছু বুঝে ওঠার আগেই ওমরের হাত তার কোমরে গিয়ে জড়িয়ে ধরে। মুহূর্তে সে টেনে নেয় তাকে নিজের কাছে। কি করছো তুমি? আমাকে টাচ করার সাহস পাও কই থেকে? হাত ছাড়ো। মাইমুনার কণ্ঠ কেঁপে ওঠে, রাগে চোখ লাল হয়ে যায়। সে ছটফট করতে থাকে, কিন্তু ওমরের বুকের কাছে ধরা পড়ে যায় তার নিঃশ্বাস। পালাতে চাইলে আগে আমার দিকে তাকান ম্যাডাম। মাইমুনা মুখ ঘুরিয়ে নিতে চাইলে ওমর আলতো করে তার চিবুক ধরে তুলে দেয়। চোখে চোখ পড়ে যায় দুজনের। মুহূর্তে নীরবতায় শুধু শোনা যায় মাইমুনার দ্রুত শ্বাস। ছেড়ে দাও আমাকে, তুমি সীমা ছাড়াচ্ছ। সীমা আমি জানি, কিন্তু অধিকারও জানি। কথাটা বলে ওমর হালকা করে মাইমুনার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। সেটা কোনো জোর নয়, বরং এক ধরনের অধিকার। আমি আপনার স্বামী, বিয়ের পর শুধু দায়িত্ব না অধিকারও আসে। আপনাকে ছুব না, আগলে রাখবো না, তা হয় নাকি? মাইমুনার শরীরটা কেঁপে ওঠে, রাগার অজানা অনুভূতির লড়াই শুরু হয় বুকের ভেতর। সে চোখ নামিয়ে নেয়, তবু গলার স্বর শক্ত রাখে। অধিকার মানে দখল না ওমর, আমি তোমার কেউ না। আপনি আমার বউ, আপনি আমার দায়িত্ব, আর দায়িত্ব কখনো ফেলে দেওয়া যায় না। ওমরের কণ্ঠে তখন আর দম্ভ নেই, আছে চাপা দৃঢ়তা। মাইমুনা হঠাৎ বুঝতে পারে এই মানুষটা শুধু বডিগার্ড না, এর ভেতরে লুকিয়ে আছে অন্য কিছু, গভীর, শক্ত আর রহস্যে মোড়া কিছু। মাইমুনা ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেয়, চোখ তুলে তাকায়। যুদ্ধ শুরু হলো ওমর, আমি সহজে হার মানি না। আর আমি সহজে ছেড়ে দেই না ম্যাডাম। দুজনে চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে তারা। ঘরের ভেতর হঠাৎ অদ্ভুত নীরবতা নেমে আসে। মাইমুনার বুকের ভেতরটা ধপধপ করে কাঁপছে। অপমান, রাগ আর জেদ মিলেমিশে তাকে আরো শক্ত করে তুলেছে। সে ধীরে ধীরে ওমরের দিক থেকে সরে এসে দেওয়ালের পাশে দাঁড়ায়। চোখে ভয় নেই, আছে যুদ্ধের ঘোষণা। জোর করে আমাকে কতদিন আটকে রাখবে বলো তো? আজ, কাল, না সারা জীবন? তার কণ্ঠে ব্যথা আর তাচ্ছিলের মিশ্র সুর। ওমর কয়েক কদম এগিয়ে আসে, মুখে কোনো হাসি নেই, চোখে অদ্ভুত দৃঢ়তা। যতদিন না আপনি আমাকে মেনে নেবেন ততদিন। কথাটা যেন বাতাস কেটে মাইমুনার বুকে লাগে। সে হেসে ওঠে, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই, শুধু অবজ্ঞা। ভুল ধারণায় আছো, আমি কখনোই তোমাকে মানবো না ওমর, কখনো না। সে চোখ তুলে তাকায়, চোখে জমে থাকা আগুন স্পষ্ট। ওমর এক মুহূর্ত চুপ থাকে, তারপর গভীর গলায় বলে ওঠে, অবশ্যই মানবেন, কিসের জোরে বলছো এটা? কারণ আপনি আমার স্ত্রী, আর এই সম্পর্ক থেকে পালানোর অধিকার কারণেই মানতে আপনি বাধ্য। আজ না হোক কাল আপনার মনই আপনাকে আমার দিকে টেনে আনবে। কথাগুলো ওমরের মুখ থেকে বের হতেই ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। মাইমুনার বুকের ভেতর হঠাৎ অজানা কাঁপুনি জাগে, কিন্তু সে সেটা প্রকাশ হতে দেয় না। আত্মবিশ্বাস বেশি ভালো না ওমর, আমি রাজি হলে তবেই সবকিছু হবে, জোরে নয়। ওমর ধীরে ধীরে কাছে আসে, কিন্তু এবার কোনো স্পর্শ না, শুধু চোখে চোখ রেখে দাঁড়ায়। আমি জোর করে ভালোবাসা চাই না ম্যাডাম, আমি চাই আপনি নিজেই একদিন বলুন, ওমর থাকো। সেই দিন কোনোদিন আসবে না। আসবেই, কারণ ভাগ্য যাদের বেঁধে দেয় তারা যতই লড়াই করুক শেষ পর্যন্ত একসাথেই দাঁড়ায়। জানালার বাইরে বাতাস বইছে, পর্দা দুলছে ধীরে ধীরে, আর ঘরের ভেতর শুরু হয়ে গেছে এক নতুন যুদ্ধ। অহংকারের সাথে অনুভূতি, রাগের সাথে ভালোবাসার। মাইমুনা জানে না কেন
কিন্তু ওমরের শেষ কথাগুলো তার শক্ত বুকের দেওয়ালে ছোট্ট একটা ফাটল ধরিয়ে দিল। ঘরের ভেতরটা তখন অচেনা নীরবতায় ভরে আছে। বাইরে আলো ঝিমিয়ে পড়েছে আর ভেতরে মাইমুনার বুকের ভেতর জমে উঠছে হাজারটা প্রশ্ন আর অপমানের আগুন। সে চারপাশে তাকাই, সাধারণ একটা ঘর, সাধারণ একটা বিছানা, অথচ তার কাছে সবকিছু যেন অসম্ভব অচেনা। ওমর জানালার পাশে দাঁড়িয়েছিল, মাইমুনার দিকে না তাকিয়েই ধীর গলায় বলে ওঠে, শুয়ে পড়ুন, কথা বাড়াবেন না। কথাটা শুনেই মাইমুনা ঘুরে দাঁড়ায়, চোখে রাগের ঝিলিক, গলায় অপমানের কাঁপন। শুতে বলছো? আমি কি কখনো এমন ঘরে থেকেছি? এমন বিছানায় আমি জীবনে ঘুমিয়েছি? সে হাত ছড়িয়ে ঘরের দিকে ইশারা করে, যেন প্রতিটি দেওয়ালকেই প্রশ্ন করছে। বুকের ভেতর জমে থাকা অভিমান আর অহংকার শব্দ করে বেরিয়ে আসে। তুমি জানো আমি কেমন জায়গায় বড় হয়েছি? নরম বিছানা, আলো ঝলমলে ঘর, লোকজনের ভিড়, আর আজ তুমি আমাকে এখানে এনে ফেললে। ওমর ধীর করে ঘুরে তাকায়, চোখে রাগ নেই, আছে অদ্ভুত এক স্থিরতা। সে কয়েক কদম এগিয়ে আসে। অভ্যাস করে নিন, এখন থেকে এখানেই থাকতে হবে। এই ঘর, এই বিছানা, এই জীবন সবই আপনার, পছন্দ হোক বা না হোক। কথাগুলো যেন মাইমুনার বুকে ভারী হয়ে বসে যায়। সে ঠোঁট কামড়ে ধরে, চোখে জল জমলেও পড়তে দেয় না। অহংকার তাকে শক্ত করে ধরে রেখেছে। তুমি খুব সহজ ভাবছো সবকিছু ওমর। আমি খেলনা না যে যেখানে রাখবে সেখানেই মানিয়ে নেব। জানি আপনি খেলনা না, আপনি রাজকন্যার মতো বড় হয়েছেন, কিন্তু জীবন সবসময় রাজপ্রাসাদ দেয় না ম্যাডাম। কখনো কখনো শক্ত জায়গাতেই শক্ত মানুষ তৈরি হয়। মাইমুনা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বিছানার ধারে বসে পড়ে। চোখে এখনো জেদ, কিন্তু বুকের ভেতর ঢুকে পড়েছে ক্লান্তি। ওমর দরজার কাছে গিয়ে থামে। বিশ্রাম নিন, যুদ্ধ কাল থেকে আবার শুরু হবে। আমি হারবো না, মনে রেখো। আর আমি ছাড়বো না, সেটাও মনে রাখবেন। ঘরের আলো ধীরে নিভে আসে, বাইরে রাত নেমে গেছে আর ভেতরে শুরু হয়ে গেছে দুজন অহংকারী মানুষের এক অদ্ভুত সম্পর্কের নতুন অধ্যায়। ঘরের ভেতর নিস্তব্ধতা জমে আছে, বাইরে রাত ঘন হয়ে এসেছে আর ভেতরে মাইমুনার বুকের ভেতর জমে উঠছে বিরক্তি আর অপমানের ভার। সে নিজের শাড়ির আঁচলটা শক্ত করে ধরে থাকে, যেন এখানকার কিছুই সে মানতে পারছে না। কয়েক সেকেন্ড চুপ থাকার পর মাইমুনা গম্ভীর গলায় বলে ওঠে, আমি শাড়ি চেঞ্জ করব। করুন। কথাটা শুনে মাইমুনা হঠাৎ ঘুরে তাকায়, চোখে রাগের ঝিলিক, কণ্ঠে তীব্রতা। কি? তোমার সামনে চেঞ্জ করব নাকি? করতেই পারেন, আমি আপনার স্বামী। কথাটা মাইমুনার বুকে যেন আগুন ধরিয়ে দেয়। সে এমনিতে বিয়ে মানতে পারছে না, এই ছেলে তাকে সমানে জ্বালাচ্ছে। স্বামী হলেই সবকিছু সহজ হয়ে যায় না ওমর। আমি এমন মানুষ না। আর এই ঘরে আমি থাকবো কিভাবে বলো তো? একটা ওয়াশরুম পর্যন্ত নেই ঘরে। এভাবেই মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে হবে? আমি কি সংসারে না এসে জেলে এসেছি নাকি আমি ওয়াশরুমে যাব? রুমের বাইরে ওয়াশরুম, চলুন দেখিয়ে দেই। মাইমুনা একটু থমকে থাকে, তারপর অহংকার চেপে রেখে সামনে এগোয়। দুজন পাশাপাশি দাঁড়িয়ে করিডোরে বের হয়। করিডোরের হালকা আলো, চারপাশ নীরব। ওমর সামনে হাঁটে আর মাইমুনা পেছনে। কয়েক কদম এগিয়ে ওমর থামে। এইটা ওয়াশরুম, দরকার হলে ডাকবেন। মনে রেখো ওমর, আমি এখানে বন্দি হয়ে আসিনি। জানি, কিন্তু এই বন্দিত্বই একদিন আপনার ঘর হয়ে যাবে ম্যাডাম। মাইমুনা কোনো উত্তর দেয় না, দরজার ভেতর ঢুকে যায়, কিন্তু বুকের ভেতর অজান্তেই দোলা দেয়। নতুন এক যুদ্ধের শুরু। করিডোরটা তখন নিঃশব্দ, দেওয়ালের আলো মিলান হয়ে আছে। ভেতরে ভেতরে মাইমুনার বুকটা অস্থির হয়ে উঠেছে। এতক্ষণ ওয়াশরুমে দাঁড়িয়ে থেকেও সে ঠিক বুঝতে পারছিল না এই নতুন জীবনের সঙ্গে নিজেকে কিভাবে মানাবে। কিছুক্ষণ পর দরজা আস্তে করে খুলে যায়। মাইমুনা বেরিয়ে আসে, চোখে বিরক্তি, মুখে স্পষ্ট অসন্তুষ্টি। এখানে চেঞ্জ করা সম্ভব না, পানিতে শাড়ি ভিজে যাবে। তাহলে রুমে চলুন। তুমি বাইরে থাকো, আমি রুমে গিয়ে চেঞ্জ করে নিই। বাইরে থাকা যাবে না, সবাই দেখলে নানান কথা ভাববে। মানুষ কি ভাববে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ওমর কিছু না বলে সামনে এগিয়ে যায়, হালকা করে মাইমুনার হাত ধরে নেয়। স্পর্শটা জোর নয়, কিন্তু থামবার মতো দৃঢ়। দুজন পাশাপাশি হাঁটতে থাকে। কয়েক কদম এগিয়ে রুমের দরজার সামনে এসে থামে ওমর। দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে দুজন। ওমর সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়, ভেতর থেকে আটকে দেয়। শব্দটা ঘরে নীরবতায় ভারী হয়ে ওঠে। এই দরজা আটকে দিলে কেন? তোমার সামনে আমি চেঞ্জ করব না কিন্তু। ওমর এক মুহূর্ত চুপ করে থাকে। সে জানে এই মেয়ে সহজে মানবে না। তারপর ধীর গলায় বলে, আমি জোর করছি না মাইমুনা। সে ঘরের এক পাশে থাকা বেলকনি দরজার দিকে এগোয়। সে না হয় কিছুক্ষণ ওখানেই থাকবে। আপনি চেঞ্জ করুন,
আমি বেলকনিতে যাচ্ছি। কথাটা বলে ওমর পর্দা সরিয়ে বেলকনি দরজাটা খুলে দেয়। বাইরে রাতের হাওয়া ঢুকে পড়ে ঘরে। মাইমুনা অবাক হয়ে তাকিয়ে থাকে। এতক্ষণ যে মানুষটাকে কঠিন মনে হচ্ছিল সেই মানুষটাই হঠাৎ নিজের জায়গা ছেড়ে দিচ্ছে। ওমর বেলকনিতে দাঁড়িয়ে পড়ে, পিঠ ঘুরিয়ে নেয় ঘরের দিকে। দরকার হলে ডাকবেন। মাইমুনা কিছু বলে না, কিন্তু বুকের ভেতর অজান্তে নরম একটা ঢেউ খেলে যায়। রাগের ভেতরও কোথাও যেন একটা দ্বিধা জন্ম নেয়। ঘরের ভেতর নীরবতা জমে আছে। বেলকনিতে দাঁড়িয়ে থাকা ওমরের দিকে একবার তাকিয়ে মাইমুনা শাড়িটা হাতে নেয়। চেষ্টা করে একবার, দুইবার, তিনবার, কিন্তু কোথাও গুছাতে পারছে না। ভাঁজ এলোমেলো হয়ে যায়, আঁচল ঠিক থাকে না। বিরক্তিতে সে নিঃশ্বাস ছাড়ে। অহংকার থাকলেও বাস্তবতা তাকে থামিয়ে দেয়। অনেকক্ষণ যুদ্ধ করার পর শেষমেশ নিচু গলায় বলে ওঠে, ওমর, কি হয়েছে? ভেতরে আসো। ওমর ধীরে ঘরে আসে। ঘরে ঢুকেই থমকে যায়। মাইমুনা তখন পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে, হাতে অগোছালো শাড়ি, চোখে রাগ আর অস্বস্তির মিশ্র ছাপ। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? শাড়ি পরতে পারছি না। এত বড় মেয়ে, শাড়ি পরতে পারেন না? কথাটা শুনে মাইমুনা আরো চটে যায়। সে এখন অসহায় বলে কি এখন ওকে কথা শোনাবে নাকি? সবসময় পার্লার থেকে পরেছি, নিজের হাতে কখনো দরকার পড়েনি। ওমর শাড়িটা তার হাত থেকে নেয়। গলায় তখন বাস্তবতার সুর, যেন তাকে কিছু বুঝাতে চায়। আমার এত টাকা নাই যে প্রতিদিন পার্লার থেকে পরাবো, তাই শিখে রাখুন, কাজে লাগবে। সে ধীরে ধীরে শাড়ির ভাঁজ ঠিক করতে থাকে। মাইমুনার সামনে দাঁড়িয়ে খুব সাবধানে কাজ করে। শাড়ির আঁচল ঠিক করার সময় ওমরের আঙ্গুলের হালকা স্পর্শ মাইমুনার গায়ে লাগতেই তার শরীর অজান্তেই কেঁপে ওঠে। সে নিঃশ্বাস আটকে ফেলে। ওমর সেটা টের পায়। এক মুহূর্ত তাকিয়ে থেকে হালকা হাসে। কাপাকাপি করলে কিন্তু মুশকিল হবে ম্যাডাম। কিসের মুশকিল? ওমর শাড়ির ভাঁজ ঠিক করতে করতেই ঠাট্টা সুরে বলে, বেশি নড়াচড়া করলে মনে হবে আপনি পালাতে চাইছেন, আর তখন আমাকে দায়িত্বশীল স্বামী হয়ে বাসর করতে হবে। কথাটা শুনে মাইমুনার গাল লাল হয়ে ওঠে। এই ছেলে যে এমন তা এতদিন বুঝেনি মাইমুনা। বাজে কথা বলো না, ঠিক করে পড়াও। ওমর মৃদু হেসে আবার কাজে মন দেয়। খুব যত্ন করে শাড়ির ভাঁজ গুছিয়ে দেয়, আঁচল ঠিক করে কাঁধে তুলে দেয়। কাজ শেষ হলে সে এক পা পিছিয়ে যায়। হয়ে গেছে, এবার আয়নায় দেখুন। মাইমুনা আয়নার দিকে তাকায়। শাড়িটা ঠিকঠাক বসেছে। অচেনা ঘরে দাঁড়িয়ে নিজেকে একটু গোছানো মনে হয়। সে ধীরে করে বলে, তুমি ভালোই পড়াতে পারো। বডিগার্ড হলেও সব কাজ শেখা লাগে ম্যাডাম, বিশেষ করে স্ত্রীর দায়িত্ব। মাইমুনা মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু বুকের ভেতর অজান্তেই একটা অদ্ভুত কাঁপন রেখে যায়। ওমরের সেই সহজ স্পর্শ। ঘরের আলো নরম হয়ে আসে। বাইরে রাত গভীর, আর ভেতরে দুজন মানুষের সম্পর্ক ধীরে ধীরে অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। শাড়িটা ঠিক হওয়ার পর ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে। বাতাসে অদ্ভুত একটা চাপা উত্তেজনা। মাইমুনা একবার আয়নায় তাকাই, তারপর ধীরে ধীরে বিছানার দিকে এগোই। ওমর শান্ত গলায় বলে ওঠে, এখন শুয়ে পড়ুন। মাইমুনা কিছু না বলে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ে। পিঠ ঘুরিয়ে দেওয়ালমুখী হয়ে থাকে। বুকের ভেতর তখনও জেদ আর অস্বস্তি একসাথে খেলা করছে। একটু পর ওমর বিছানার অন্য পাশে এসে শোয়, খুব স্বাভাবিক ভঙ্গিতে, দূরত্ব রেখে। ওমরের শরীর বিছানায় ছোঁয়া মাত্রই মাইমুনা হঠাৎ লাফিয়ে উঠে বসে, চোখ বড়, কণ্ঠ কাঁপা। এই, তুমি এখানে কেন? কি হয়েছে? তুমি বিছানায় কেন শুয়ে পড়েছো? তাহলে কোথায় শুভ বলুন? মাইমুনা এক মুহূর্তে থেমে যায়। সে ওমরের সাথে এক বিছানায় কিছুতেই থাকতে পারবে না। তারপর বিরক্ত গলায় বলে, জানি না, মেঝেতে চেয়ারে কোথাও। আমার রুমে কোনো সোফা নাই, চেয়ারে বসে থাকলে সকাল হবে না, তাই বিছানাতেই থাকতে হবে। কথাটা শুনে মাইমুনার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে কিছুতে থাকবে না এক বিছানায়। এক বিছানায় আমরা কিভাবে থাকবো? তার কণ্ঠে এবার রাগের চেয়ে বেশি অস্বস্তি। ওমর শান্তভাবে বসে পড়ে। মাইমুনার দিকে না তাকিয়েই বলে, ভয় পাওয়ার দরকার নাই, আমি কাছে আসবো না। কথা দিয়ে বলছো? আমি বডিগার্ড ছিলাম, কথা দিলে রাখি। মাইমুনা ধীরে ধীরে আবার শুয়ে পড়ে, তবে এবার মাঝখানে অনেকটা ফাঁকা রেখে দেয়। দুজনের মাঝখানে যেন অদৃশ্য একটা দেওয়াল দাঁড়িয়ে যায়। ঘরের আলো নিভু নিভু, বাইরে রাত গভীর। মাইমুনা চোখ বন্ধ করলেও ঘুম আসে না। পাশে ওমরের নিঃশ্বাসের শব্দ কানে লাগছে। বুকের ভেতর অজানা এক অস্থিরতা জন্ম নিচ্ছে। আর ওমর চুপচাপ শুয়ে থাকে, কিন্তু তার চোখ খোলা, ছাদের দিকে তাকিয়ে ভাবছে। এই অহংকারী মেয়েটাকে জেতা সহজ না, কিন্তু অসম্ভব না। একই বিছানায় কিন্তু দুই ভিন্ন পৃথিবী নিয়ে তারা শুয়ে আছে। আর সেই রাতে শুরু হয়ে যায় সম্পর্কের নতুন এক অধ্যায়।
গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে বিছানার উপর পড়ছে। মাইমুনা ঘুমিয়ে আছে, কিন্তু বুকের ভেতরটা অজানা অস্থিরতায় কাঁপছে। হঠাৎ সে অনুভব করে কেউ খুব কাছে, গলায় উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ। হালকা করে যেন কেউ তার গলার পাশে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। মাইমুনা ঘুমের মধ্যেই কেঁপে ওঠে। পাশে শুয়ে থাকা ওমর ঘুমের ঘোরে ধীরে ধীরে নড়ে। অজান্তে সে মাইমুনার আরো কাছে চলে আসে। মুখ নামিয়ে তার কাঁধ আর গলার কাছে আলতো ছোঁয়া দিতে থাকে, যেন স্বপ্নের ভেতর হারিয়ে গেছে। ওমর হঠাৎ শাড়ি সরিয়ে বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। সেই স্পর্শে মাইমুনার পুরো ঘুম ভেঙে যায়। চোখ খুলতে সে দেখে ওমর তার একদম কাছে, নিঃশ্বাসে গরম ভাব। মুহূর্তে বুকের ভেতর ভয় আর রাগ একসাথে জেগে ওঠে। এই কি করছো তুমি? সে দু হাত দিয়ে ওমরের বুকে ধাক্কা দেয়। ওমর হঠাৎ চমকে উঠে পিছিয়ে যায়, ঘুমু ঘুমু চোখে তাকায়। কি হলো? মাইমুনা উঠে বসে, চোখে আগুন, কণ্ঠ কাঁপছে। সে আর সহ্য করতে পারছে না এত সব কিছু। মাইমুনা রাগী কণ্ঠে বলল, তুমি আমার এত কাছে কেন এসেছো? আমি বলিনি কাছে আসবে না? ওমর তখন পুরোপুরি জেগে গেছে। সে উঠে বসে, মাথা চেপে ধরে। সে বুঝতে পারেনি এতক্ষণ কি হলো। আমি বুঝিনি, ঘুমের মধ্যে হয়ে গেছে। ঘুমের মধ্যে হলেও সীমা থাকে ওমর। আমি তোমাকে বিশ্বাস করে শুয়েছিলাম। সরি ম্যাডাম, ইচ্ছে করে করিনি, সত্যি। মাইমুনা দেওয়ালের দিকে সরে গিয়ে বসে, বুকের ভেতরটা এখনো ধপধপ করছে। আবার এমন হলে আমি 1 সেকেন্ডও এখানে থাকবো না। হবে না, কথা দিলাম। দুজনের মাঝে আবার সেই অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে যায়। ঘর নীরব, কিন্তু রাতটা আর আগের মতো শান্ত থাকে না। দুজনের হৃদয়ে তখন একসাথে ভয়, দ্বন্দ্ব আর অজানা টানের শুরু। রাগারাগির পর মাইমুনা আবারও ধীরে ধীরে শুয়ে পড়ে, দেওয়ালের দিকে মুখ করে থাকে। চোখ বন্ধ করলেও ঘুম আসে না। বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করছে। একটু আগের ঘটনাটা বারবার মনে পড়ে যাচ্ছে তার। গলার পাশে উষ্ণ নিঃশ্বাস, হালকা স্পর্শ, অচেনা কাছে আসা। মনে পড়তে মাইমুনার শরীরটা কেঁপে ওঠে। সে চাদরটা শক্ত করে ধরে, নিজেকেই মনে মনে বলে, কেন এমন লাগছে? রাগ হওয়ার কথা, অথচ বুকটা এমন করে কাঁপছে কেন? পাশের দিকে তাকায় না সে, তবুও বুঝতে পারে ওমর জেগে আছে। ঘরের নীরবতায় দুজনের নিঃশ্বাস আলাদা করে শোনা যায়। অন্য পাশে শুয়ে থাকা ওমর চুপচাপ মাইমুনার দিকে তাকিয়ে থাকে। চাঁদের আলোয় তার মুখটা আধো দেখা যায়। মাইমুনার কাঁপুনিটা তার চোখ এড়ায় না। ওমরের ঠোঁটে হালকা বাঁকা হাসি খেলে যায়। মনে মনে সে বলে, আমার স্পর্শে যদি এভাবে কেঁপে ওঠো, তাহলে একদিন নিজের ইচ্ছেতেই আমার দিকে আসবে তুমি। জেদ যতই দেখাও, মনটা তো পালাতে পারবে না। ওমর চোখ বন্ধ করে আবার শুয়ে পড়ে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু ভেতরে ভেতরে আত্মবিশ্বাসের আগুন জ্বলছে। মাইমুনা তখনও জেগে, বুকের ভেতরটা ভারী লাগছে। নিজের অজান্তে সে ফিসফিস করে বলে, আমি দুর্বল না, আমি হারবো না। কিন্তু তার কাঁপা নিঃশ্বাসই বলে দিচ্ছে লড়াইটা শুধু ওমরের সঙ্গে না, নিজের মনের সঙ্গেও। ধীরে ধীরে রাত কেটে ভোর নামে। জানালার ফাঁক দিয়ে নরম রোদের আলো ঘরের ভেতর ঢুকে পড়ে। অচেনা ঘরটা সকালের আলোয় আরো স্পষ্ট হয়ে ওঠে। মাইমুনার চোখ খুলে যায়। কয়েক সেকেন্ড কিছু বুঝতে পারে না। তারপর হঠাৎ মনে পড়ে এই ঘর, এই বিছানা আর পাশের মানুষটা। সে দ্রুত পাশে তাকায়। ওমর তখনও শুয়ে আছে, এক হাত মাথা নিচে, চোখ আধো বন্ধ, শান্ত মুখ, যেন গত রাতে কিছুই হয়নি। মাইমুনার বুকের ভেতরটা কেঁপে ওঠে। রাতের কথা মনে পড়তেই গাল গরম হয়ে যায়। রাগ, লজ্জা আর অজানা অস্বস্তি একসাথে ভর করে। সে আস্তে করে উঠে বসে, চাদর ঠিক করে নেয়, জানালার দিকে তাকিয়ে গভীর শ্বাস নেয়। ঠিক তখনই ওমরের চোখ খুলে যায়। গুড মর্নিং ম্যাডাম। স্বাভাবিক কণ্ঠে কথাটা বলল, তার চোখে দুষ্টু একটা ঝিলিক লুকানো। মাইমুনা মুখ ঘুরিয়ে নেয়। মর্নিং বলার দরকার নেই, তুমি ওঠো। সকালে উঠেই ঝগড়া শুরু। মনে হচ্ছে রাতটা আপনার ভালো কাটেনি। গত রাতের কথা ভুলে যাও। আর সামনে এমন কিছু হলে ভালো হবে না। ভয় পাবেন না, মানুষ ঘুমে অনেক কিছু করে, কিন্তু জেগে আমি শালিনী থাকি। আজ থেকে পরিষ্কার কথা, তুমি তোমার সীমা বুঝে চলবে। আর আপনি আপনার মনের সীমা বুঝতে শিখবেন ম্যাডাম। কি বলতে চাও? কিছু না, সকাল হয়েছে, আজ থেকে নতুন দিন, নতুন যুদ্ধ। রোদার উজ্জ্বল হয়ে ওঠে। ঘরের ভেতর আলো ছড়িয়ে পড়ে। মাইমুনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করে, কিন্তু আয়নায় নিজের চোখে সে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পায়। রাগের পাশে কোথাও যেন নরম একটা দ্বিধা জন্ম নিয়েছে। সকালটা নরম রোদে ভরা, কিন্তু ঘরের মধ্যে মাইমুনা রাগ এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। শাড়ি ঠিকঠাক, চুল কিছুটা এলোমেলো,
আর চোখে অদ্ভুত এক অস্থিরতা। সে ভাবছে কিভাবে এত অচেনা ঘরে এত অজানা মানুষের কাছে নিজেকে মানিয়ে নিবে। হঠাৎ ওমরের ধীর গম্ভীর কণ্ঠ ঘরের নিঃশব্দ ভেঙে দেয়। বাইরে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসুন। মাইমুনার চোখে আগুন ঝলসে ওঠে। সে কি ছোট লোক নাকি বারবার বাইরে ফ্রেশ হবে? সে ধীরে পুরো কুচকে বলে, রুমে ওয়াশরুমে ব্যবস্থা করো বলছি। এইভাবে বাইরে যেতে পারবো না। আমার এত টাকা নাই যে বললেই সব হয়ে যাবে। মাইমুনার শ্বাস আটকে রাখে। বড়লোকের মেয়ের মতো অভ্যস্ত জীবন কাটিয়ে আসা, অথচ এখন এই অচেনা ঘর, এই অচেনা নিয়ম, এই অচেনা মানুষ, সবকিছু একসাথে তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বড়লোকের মেয়ে বিয়ে করার আগে মনে ছিল না এমন দুঃখ আর বিরক্তি হবে। ওমর এক মুহূর্ত চুপ করে থাকে। তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। মনের কথা বলছে না, কিন্তু চোখের ভাষা বোঝাচ্ছে অন্য কিছু। ঠিক আছে, তবে একটু সময় লাগবে। মাইমুনা মুখ চেপে ধরে, নিজের ভেতরে রাগ আর লজ্জা লুকিয়ে রাখে। সে চুপচাপ বাইরে বের হওয়ার প্রস্তুতি নেয়। মনে মনে ভাবছে, এই জীবন তো সে চায়নি। তখনই ওমরের বোন আসে। তার মুখে হালকা হাসি, কিন্তু চোখে দুষ্টু ঝিলিক। ভাবি উঠেছো তো, চলো নাস্তা খাবে। মাইমুনা চোখ বড় করে তাকিয়ে থাকে। রাগ, অভিমান আর অস্বস্তি সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতিতে ভর করে বুক। ওমরের বোন হাত ধরে টেনে নিয়ে যায়। মাইমুনার ভেতরে রাগ জেগে ওঠে, কিন্তু সে কিছু বলে না। নিঃশব্দে ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব খেলে যায়। রাগ আছে, বিরক্তি আছে, আর অজান্তেই কৌতূহল। ভেতরের ভোরের হালকা রোদ ঘরে ঢোকে। মাইমুনা নিজেকে সামলে ওয়াশরুমের দিকে এগোতে চায়। চোখে রাগ আর অস্বস্তির মিশ্রণ। ধীরে ধীরে সে বলে, ছাড়ো, আমি ফ্রেশ হব। আচ্ছা যাও, আমি বাইরে আছি। মাইমুনা মুখ চেপে ধরে ওয়াশরুমে ঢুকে যায়। নিজেকে ফ্রেশ করতে করতে এসে অদ্ভুত অনুভূতি জাগে। রাগ, লজ্জা আর অজানা এক অস্থিরতা একসাথে ভেসে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে সে বাইরে আসে। তার চুল এখন একটু সুন্দরভাবে গুজে রাখা, মুখ একটু শান্ত, কিন্তু চোখের ভেতরে ঝলসে যাচ্ছে অব্যক্ত রাগ। ওমরের বোন হাতে ধরে টেনে সময় নষ্ট না করে খাবারের ঘরে নিয়ে যায়। ঘরে টেবিল নেই, পাটি বিছানো। এভাবে খাবো কিভাবে? গরিবের বাড়ি এমনই হয় মা। আপনাকে আগে কোথাও দেখেছি নাকি চেনা চেনা লাগে? রাস্তাঘাটে দেখবে হয়তো। পার্টিতে বসো মা, খেতে হবে। মাইমুনা মুখ চেপে ধরে, চোখ বড় করে ভেতরে রাগ ও অভিমানে জমে ওঠে। সে কি এভাবে কখনো খেয়েছে নাকি? আমি এইভাবে কখনো খাইনি। ঘরের ভেতর হালকা আলো, ভোরের নরম বাতাস, পাটির উপর রাখা ভাত আর ভর্তা, ডিম ভাজি দেখে মাইমুনার চোখে কিছুটা অবাক ভাব। রাগ আর অভিমান মিলিয়ে তার ভেতরের ভাবনা ছুটে বেড়াচ্ছে। ওমা ধীরে ধীরে এসে মাইমুনার দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, এখন থেকে এভাবেই খেতে হবে। মাইমুনার চোখ বড় হয়ে যায়। সে কিছু বলার আগেই ওমর তার হাত ধরে ধীরে বসিয়ে দেয়। নিজের জন্য জায়গা বানিয়ে বসে পড়ল। চারপাশে নীরবতা, কিন্তু মনে মনে প্রতিটা দৃষ্টি যেন বলছে আজ থেকে সবকিছু অন্যভাবে হবে। ওমরের মা হাতে পাত্রে ভাত, ভর্তা আর ডিম ভাজি নিয়ে এগিয়ে আসে। সবকিছু সাজিয়ে দেয় পাটির উপর। মাইমুনা এক হাত দিয়ে শাড়ি আঁকড়ে ধরে, ভাতের দিকে তাকিয়ে বলে, আমি সকালে ভাত খাই না। আমরা ভাতই খাই, আপনাকেও খেতে হবে। তুমি সবকিছুই জোর করতে পারো না। জোর না, অভ্যাস করাচ্ছি। মাইমুনা চুপ করে চামচ হাতে নেয়। বুকের ভেতর এখনো কিছুটা রাগ, কিছুটা দ্বন্দ্ব। ভোরের আলো ধীরে ধীরে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে। পাটিতে বসে থাকা মাইমুনা অল্প অল্প ভাত খাচ্ছে। চোখে রাগ, কিন্তু চুপচাপ হাতে খাচ্ছে। বুকের ভেতরটা টানাপোড়েনের এক অদ্ভুত মিশ্রণ। ওমর তার দিকে তাকিয়ে থাকে, চোখে দৃঢ়তা, মুখে হালকা হাসি। সে ধীরে বলে, এত কম খেলে কাজ করবেন কিভাবে? কাজ করব মানে? ওমরের চোখে এক ঝলক অদ্ভুত আগ্রহ ফুটে ওঠে। সে ধীরে মাইমুনার দিকে তাকিয়ে বলে, এই বাড়ির বউ, আপনি কাজ তো করতেই হবে। আমি কাজ করতে পারবো না। তুমি ভুলে গেছো আমি কে? তুমি আমার সাধারণ বডিগার্ড হয়ে আমাকে কাজের কথা বলছো? আমি আপনার বডিগার্ড ছিলাম, এখন শুধু স্বামী। মাইমুনার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপে। রাগ, অভিমান আর অজানা টান একসাথে মিলিয়ে তার মনকে ঘিরে রাখে। রুমে দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে মাইমুনার রাগ ফেটে পড়ে। বুকের ভেতর জমে থাকা সব ক্ষোভ, অভিমান একসঙ্গে বের হয়ে আসে। আমি কিনা এই বডিগার্ডের বাড়িতে কাজ করব? কখনো না। স্বামী বলে কি মাথায় কিনে নিয়েছে? সে ঘরে ঘুরতে থাকে, চুল এলোমেলো, চোখ লাল, গাল উজ্জ্বল, কণ্ঠ কেঁপে ওঠে, কিন্তু আর কিছু বলা যাচ্ছে না। ওমর ধীরে ধীরে রুমের দিকে আসে, চোখে উদ্বেগ, মুখে শান্তি। সে ধীরে বলল, না খেয়ে চলে এলেন কেন? খাওয়ার ইচ্ছে নেই।
মুহূর্তটা নীরব, কিন্তু মাইমুনার চোখের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। মাইমুনা রাগে ঘরে হাঁটে, চুল এলোমেলো, চোখে আগুন আর শরীর জোরে জোরে কাঁপছে। মনে মনে ভাবছে, আমি কখনো এই লোকের সামনে হালকা হব না। স্বামী হলেও মাথায় জায়গা নেই। ওমর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, হাত কোনো দিকে বাড়ায় না, শুধু শান্ত কণ্ঠে বলে, ইচ্ছে নাই কেন? খাওয়ার ইচ্ছে নেই, কারণ আমি এসব খেতে পারি না। তার উপর তুমি আমাকে কাজ করার কথা বলো কোন সাহসে? খেতে হবে, না হলে আপনি দুর্বল হয়ে যাবেন। আমি তোমার কথা শুনবো না। তুমি শুধু স্বামী হতে পারো, আমার কাছে প্রধান না। আমি কখনো তোমার এই বাড়িতে কাজ করব না। আমি জানি, তবে বউ হলে সব করতে হবে, আমার জন্যেও নিজের জন্যেও। আমি থাকবো না এখানে, কিছুতেই থাকবো না। যত যাই বলেন ম্যাডাম, আপনাকে আমার মন মতোই চলতে হবে। দুপুরের রোদে আস্তে আস্তে ঘরে ঢুকে মাইমুনা একদিকে বসে আছে, চোখে আগুন, গাল লাল, বুকের ভেতর রাগ আর অভিমান একসাথে ঘোরাফেরা করছে। মনে মনে ভাবছে, আমি এমন লোকের সামনে নরম হব? কখনো না। স্বামী হলেও আমার মনে কোনো জায়গা নেই। ওমর ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়, চোখে ধৈর্য, মুখে হালকা হাসি, কণ্ঠে মৃদু দৃঢ়তা। মায়ের সাথে কাজ করুন। পারবো না। আমি কি কাজের মেয়ে? আমি এসব করতে পারি না। এটা বউদের দায়িত্ব। বাড়ির বউ হলে সব কাজ করতে হয়, আর আপনারও করতে হবে। মাইমুনার চোখ আরো লাল হয়ে ওঠে, সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, মুখে অভিমান, কণ্ঠে আগুন। আমি তোমার বউ না, আমি মানি না তোমাকে। রাগ, অভিমান আর অজানা টান সব একসাথে মাইমুনার বুক কেঁপে ওঠে। মনে মনে সে ভাবছে, এই লোক স্বামী হলেও কি তার কথায় চলবো? কখনোই না। আমি আমার মতোই থাকবো। ওমর ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে হালকা হাসি, কিন্তু ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা। সে ধীরে ধীরে বলল, মেজাজ গরম করাবেন না, তাহলে কিন্তু খারাপ হবে। কি করবে? হঠাৎ ওমর আরো কাছে আসে, ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করে। মাইমুনা প্রথমে চোখ বড় করে হতবাক, রাগে লাল হয়ে যায়, কিন্তু হাত নাড়াতে পারে না। ওমর হেসে বলে, আদর করব এইভাবে? মাইমুনার বুক কেঁপে ওঠে, রাগ আর অভিমান মিশে ভিতরে ভেসে ওঠে অজানা এক টান। চোখে কৌতূহল, মুখে রাগ, শরীর কেঁপে ওঠে, সব মিলিয়ে অদ্ভুত এক অনুভূতি। ওমরের আচরণ মাইমুনার মাথার ভেতর যেন আগুন জ্বলে উঠল, বুক ধরফর করতে লাগলো। সে এক ধাক্কায় পেছনে সরে গিয়ে রাগে ফেটে পড়ল। আবার কিস করলে আমাকে? তোমার সাহস কত? বউকে আদর করা আমার দায়িত্ব। কথাটা শুনে মাইমুনার চোখ আরো লাল হয়ে গেল, রাগে গলা কাঁপতে লাগলো। আর শুনেন, এখন যদি মায়ের কাছে গিয়ে সাহায্য না করেন, তাহলে আমি আর চুপ থাকবো না। ওমরের কথার ভেতরের ইঙ্গিত বুঝে মাইমুনার রাগ আরো বেড়ে গেল, বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু মুখে কিছু বলল না, শুধু দাঁতে দাঁত চেপে চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে ঘুরে দাঁড়ালো, রাগ, অপমান আর জেদ একসাথে বুকে চেপে নিয়ে ধীরে ধীরে রান্নাঘরের দিকে চলে গেল। ওমরের মা চুলায় কিছু বসাচ্ছিলেন, মাইমুনাকে দেখে অবাক হয়ে বললেন, আরে মা, তোমার কিছু করতে হবে না, বসো গিয়ে। মাইমুনা একটু থেমে উঠে দাঁড়ালো, এতক্ষণ রাগে শক্ত হয়ে থাকা গালটা নরম হয়ে গেল। চোখ নামিয়ে ধীরে বলল, আমাকে শিখিয়ে দিন, আমি পারি না এসব, কিন্তু চেষ্টা করব। মায়ের মুখে হালকা হাসি ফুটে উঠল। তিনি মাইমুনার দিকে তাকিয়ে মমতা ভরা কণ্ঠে বললেন, শেখা যায় মা, সবই শেখা যায়, ধীরে ধীরে শিখে নেবে। মাইমুনা চুপ করে মাথা নেড়ে দেয়। বুকের ভেতর তখনও রাগ আছে, কিন্তু তার মাঝখানে অদ্ভুত একটা নতুন অনুভূতির জন্ম নিতে শুরু করেছে। এই অচেনা ঘর, অচেনা মানুষ আর জোর করে বেঁধে দেওয়া সম্পর্কের ভেতরও হয়তো ধীরে ধীরে কিছু বদলাবে। দুপুরটা ভোরের মতো নরম, কিন্তু ঘরে এখন শান্তি নেই। রান্নাঘরে ওমরের মা কিছু রান্নাবান্না করছেন। মাইমুনা এক পাশে বসে আছে, চোখে আগুন আর মুখে অজানা দ্বন্দ্ব, রাগ আর অভিমান মিশে তার ভেতরে টানাপোড়েনের ঢেউ উঠছে। মাইমুনা চোখ ভাসিয়ে রান্না দেখছে, প্রতিটি পদক্ষেপ মনে মনে বিশ্লেষণ করছে, কিন্তু মুখে কিছু বলে না। মা হালকা হাসি দিয়ে বলেন, যদি পারো মা, একটু তাড়াতাড়ি কেটে দাও। মাইমুনা ধীরে ধীরে বটির দিকে হাত বাড়ালো। কিছুটা তরকারি কাটার পরে হঠাৎ তার হাত থেকে রক্ত ঝরতে লাগলো। চোখে বিস্ময়, মুখে রাগ আর কিছুটা ব্যথা। আহ, আরে কি হলো? ইস, কতটা কেটে গেছে, দ্রুত রুমে গিয়ে ঔষধ নাও। মাইমুনা চুপচাপ উঠে দাঁড়ালো, রাগ আর অভিমান মিশে বুক কেঁপে উঠছে। পা টেনে টেনে রুমের দিকে চলে যায়। ওমর হঠাৎ রুমের দরজার কাছে এসে বলল, এখনই চলে এলেন কেন? হাত কেটে গেছে। হাত কাটলো কিভাবে? তরকারি কাটতে গিয়ে। রুমের মধ্যে নীরবতা। মাইমুনা বসে আছে, রক্ত শুকিয়ে যাওয়ার পরও হাত কেঁপে কেঁপে উঠছে, চোখে রাগ আর মুখে বিরক্তি। ওমর ধীরে ধীরে এগিয়ে আসে,
একটা কাজও করতে পারেন না, হাত কেটে ফেললেন। মাইমুনা চোখ বড় করে তাকায়। রাগ মিশিয়ে অভিমান আর কিছু বলার আগেই ওমর তার হাত ধীরে ধীরে কাছে টেনে আনে। সাবধানে ওষুধ লাগালো। মাইমুনা চোখ মটকায়, চোখের কোণে কেঁপে ওঠে। এবার খুশি তো? তুমি তো চাইছিলে আমি কষ্ট পাই। বেশি বুঝেন আপনি। বউ কষ্ট পেলে স্বামী খুশি হয় না। মাইমুনা চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর রাগ আর অভিমানের সঙ্গে কণ্ঠে কেঁপে বলে, আমি তোমার বউ না। বউই তো। মাইমুনা চোখ ফেলে পাশের দিকে। বুকের মধ্যে রাগ, অভিমান, অজানা টান সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি ভেসে আসে। সে কিছু বলতে পারে না, শুধু রাগ আর কৌতূহল মিশিয়ে সেদিকে তাকিয়ে থাকে। ওমর হাতে আরো ধৈর্য ধরে ওষুধ লাগিয়ে দেয়, তারপর হাতে একটা চুমু দিয়ে ছেড়ে দেয়। পরের দিন সকাল, সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকে পড়ছে। মাইমুনা একদিকে বসে আছে, চোখ ঝলসে ওঠা রাগ, ঠোঁটে অসন্তোষ, মনটা ঝড়ের মতো। আমি বাড়ি যাব। কথাটা এলোমেলো এমন ধাক্কা দিল যেন রাগ আর অভিমানের ঢেউ সঙ্গে করে। সে কিছুটা খোঁচা দিয়ে চোখে আগুন। ওমর ধীরে ধীরে তার দিকে তাকালো, মুখে হালকা হাসি, চোখে ধৈর্য। পরে নিয়ে যাব। আজই যাব। ঠিক আছে নিয়ে যাব, কিন্তু থাকতে পারবেন না। কেন? আমার ইচ্ছে। মাইমুনার ভেতরে রাগ আর অভিমান আরো গাঢ় হলো। বুকের ভেতর একটা অদ্ভুত টান, এক অজানা উত্তেজনা। মনে মনে ভাবছে, এই মানুষ স্বামী হলেও সবই নিজের মতো। আজ বাড়ি যাচ্ছি, আর ওই বডিগার্ডের সঙ্গে আর কখনো ফিরবো না। চলুন যাই। মাইমুনা বাড়িতে প্রবেশ করতে চোখে আগুন, রাগ আর অভিমান মিশিয়ে পা ফেলে লিভিং রুমে। বাবা মা চমকে তাকিয়ে রইলেন। আমি আর ওমরের সঙ্গে ফিরবো না। তোমরা কিভাবে পারলে ওর সাথে আমার বিয়ে দিতে? ও সাধারণ বডিগার্ড, আর আমার সঙ্গে বিয়ে দিলে? বাবার চোখ বড় হয়ে গেল। মা চুপচাপ দাঁড়িয়ে রইলেন, একটু অবাক, একটু চিন্তিত। মাইমুনা, তুমি একটু শান্ত হয়ে কথা বলো। সবই বুঝে শুনে করা হয়েছে। বুঝে শুনে? তুমি কি বুঝতে পারছো আমি কে? আমি কি চাই এই বডিগার্ডের সঙ্গে বিয়ে দিলে কিভাবে? মাইমুনা রাগ আর অভিমান মিশিয়ে চিৎকার করতে লাগলো, মুখে লালাপ, চোখে আগুন। মনে মনে ভাবছে, আমি কি এইভাবে আমার জীবন অন্য কারো হাতে তুলে দেব? কখনো না। মা, আমরা শুধু তোমার মঙ্গল চাইছি। ওমর ভালো ছেলে। ভালো? ও আমার স্বামী হতে পারে না। আমি কোনো সাধারণ বডিগার্ডের সঙ্গে বিয়ে মানবো না। বাবার চোখে হালকা হতাশা, মুখে কঠিনতা। তিনি ধীরে ধীরে বসে হালকা গলায় বললেন, মাইমুনা, তুমি ভুলে যেও না, তোমার বয়ফ্রেন্ড বিয়ের আসর থেকে চলে গেছে বলেই ওর সঙ্গে তোমার বিয়ে দেওয়া হয়েছে। তাতে কি? আর কি কোনো ছেলে ছিল না? না, আর ছেলে ছিল না। ওসব বাজে ছবি দেখার পরে কেউ তোমাকে বিয়ে করতে চায়নি, শুধু ওমর রাজি হয়েছে। মাইমুনার চোখ বড় হয়ে গেল। বুকের ভেতর রাগ আর অভিমান মিশে উঠল। মনে মনে সে ভাবছে, সারা জীবন বিয়ে না করে থাকতাম, ওর সাথে বিয়ে কেন দিলে? জীবন এত সহজ নয় মাইমুনা। কারো বাজে ছবি সরানোর জন্য কেউ সহজ জীবন নিয়ে যেতে পারে না। ওমর তোমার পাশে দাঁড়ালো, রাজি হলো, এটাই তোমার জন্য সঠিক সিদ্ধান্ত। মাইমুনা মুখ ভাঙতে চাচ্ছে, কিন্তু কথাগুলো ভেতরে ঢুকে রয়ে যায়। চোখে জল আসে। মনে মনে রাগ, অভিমান, অজানা দ্বন্দ্ব সব মিলিয়ে তার বুককে চেপে ধরে। মাইমুনা চুপচাপ দাঁড়িয়ে আছে, হাত জোর করে মুখে ঠেকিয়ে নিয়েছে। মনে মনে ভাবছে, জীবন কি এমনই স্বাভাবিকভাবে আমার জন্য সিদ্ধান্ত নেয়? আমি কি কখনো নিজের মতো জীবন বাঁচতে পারবো না? এত রাগ না করে মা, রুমে গিয়ে ফ্রেশ হও। মাইমুনা রাগ আর অভিমান নিয়ে চুপচাপ রুমের দিকে চলে গেল। দরজা বন্ধ করে নিজের সঙ্গে একা থাকার চেষ্টা করছে। বুকের ভেতর উত্তেজনা, চোখে আগুন, আর মনে ঘুরছে। আমি কেন এভাবে বাধ্য হই? কিছুক্ষণ পরই ওমর ধীরে ধীরে রুমে দরজা খুলে প্রবেশ করলো, চোখে হালকা হাসি, মুখে ধৈর্য। এখানে কেন এসেছো? আপনার রুম তো আমারই রুম। না, তোমাকে আমি মানি না। এখনই চলে যাও রুম থেকে। ওমর ধীরে ধীরে তার দিকে এগোলো, চোখে চাহনি, কণ্ঠে শীতলতা, আর একেবারে শান্ত আত্মবিশ্বাস। কিছুতেই না। মাইমুনা চোখে আগুন জ্বালিয়ে গলা কেঁপে উঠল। অভিমান আর রাগ সব মিলে, কিন্তু ওমরের কথাই আরো উত্তেজনা ছড়ালো। বেশি বাড়াবাড়ি করলে এখনই বাড়ি নিয়ে যাব। মাইমুনা চুপচাপ দাঁড়িয়ে রুমের মধ্যে। রাগে তার শরীর চলে যাচ্ছে, তবুও তার ওমরের কথা শুনতেই হলো, না হলে আবার নিয়ে চলে যাবে। রাত হয়ে এলো, ঘরে নরম আলো, বাইরে হালকা ঠান্ডা হাওয়া। মা ডেকে বলেন, মাইমুনা, খেতে আসো। মাইমুনা চুপচাপ উঠে দাঁড়ালো, চোখে ঝলসানো আগুন, ঠোঁটে বিরক্তি। মনে মনে ভাবছে, আর এসব কি? এই বাড়িতে কি সবকিছু মানতে হবে?
মাইমুনা ধীরে ধীরে টেবিলের দিকে চলে গেল। খাবারের ঘরে ঢুকতেই দেখলো ওমরের জন্য আলাদা প্লেট, ভালোভাবে সাজানো মাছ, মাংস, আরো অনেক কিছু। এত আদর করার কি আছে? আদর তো করতেই হবে, জামাই তো। মাইমুনা চোখ বড় বড় করে তাকালো। তার মাঝে সামান্য বডিগার্ডের জন্য এত আয়োজন করেছে, সে ভাবতেই পারছে না। সারাদিনের ঝামেলা, কথা কাটাকাটি আর ভেতরের অস্থিরতা নিয়ে রাত নেমেছে। খাওয়া দাওয়া শেষ করেছে। বাবার বাড়ির বাগানে বাতাস বইছে, বড় বড় গাছের পাতায় পাতায় রাতের শব্দ। মাইমুনা জানালার পাশে দাঁড়িয়েছিল, চুল খোলা, চোখে ক্লান্তি আর জেদ একসাথে। ঘরের দরজা আস্তে করে খুলে ঢুকে ওমর। চারপাশে তাকিয়ে নাই। বাবার বাড়ির ঘর হলো মাইমুনার চোখে কোনো স্বস্তি নেই। ক্লান্ত লাগছে না? সারাদিন কিছুই ঠিক মতো খাননি। আমার শরীর নিয়ে ভাবার দরকার নেই, আমি বুঝবো। ওমর হালকা হেসে বিছানার কাছে যায়। নরম গদি, পাশে মশারি ঝুলছে। সে স্বাভাবিকভাবে শুতে যাবে এমন সময় এই থামো, কি হয়েছে? তুমি এখানে শুবে না। তাহলে কোথায় থাকবো? মেঝেতে অথবা দরজার পাশে চেয়ারে। এটা আপনার বাবার বাড়ি, আমার না। এখানে আমাকে এভাবে অপমান করবেন? অপমান না, সীমা। আমি এখনো তোমাকে স্বামী হিসেবে মানি না, তাই এক বিছানায় থাকা সম্ভব না। কথাগুলো বলার সময় মাইমুনার কণ্ঠ শক্ত, কিন্তু চোখে লুকানো অস্বস্তি। ওমর কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর ধীরে চেয়ারটা টেনে নেয়। ঠিক আছে, আপনার শান্তি থাকলেই হলো। সে চেয়ারে বসে পড়ে, কিন্তু মাইমুনা থামে না। তার যেন কিছুতেই শান্তি লাগছে না। সে আবার বলল, দরজাটা একটু খুলে রাখবে? ভয় পাচ্ছেন? তোমার উপর না, নিজের উপর। কথাটা শুনে ওমরের চোখে হালকা নরম ভাব আসে। মাইমুনা কি বলে সে বুঝতে পারে না, তবু বলে, আচ্ছা। দরজাটা আধো খোলা রেখে দেয় সে। বাইরে ঝিঝি পোকার ডাক, হালকা বাতাস ঢুকছে। মাইমুনা ধীরে বিছানায় বসে, আঁচলটা ঠিক করে নেয়, কিন্তু শুতে পারছে না। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি। তুমি কি সব সময় এমন জোর করো কাকে? মানুষকে নিজের মতো বানাতে? না, আমি শুধু হারাতে চাই না। আমাকে তো আগেই হারিয়ে ফেলেছো। না মাইমোনা, আপনি এখনো আছেন, তাই তো রাগ করেন। মাইমুনা চুপ হয়ে যায়। বাইরে চাঁদের আলো এসে তার মুখে পড়ে, চোখে নরম ছায়া। তুমি জানো আমি কেমন ঘরে বড় হয়েছি, অথচ এখন আপনি শক্ত হচ্ছেন। আমি শক্ত না হলে ভেঙে যাব। ঘরে নীরবতা নামে। চেয়ার থেকে উঠে ওমর জানালার পাশে দাঁড়ায়, বাইরে তাকিয়ে ধীরে বলে, জানেন, পাহারা দিতে দিতে শিখেছি কিছু মানুষ দেয়াল তুলে বাঁচে, আর কিছু মানুষ দেয়াল ভেঙে বাঁচে। আমি দেওয়াল তুলেছি। আর আমি ভাঙতে এসেছি। মাইমুনা হালকা হেসে ওঠে, কিন্তু সেই হাসিতে শান্তি নেই। তার হাসিতে চাপা কষ্ট লুকানো আছে। ভাঙতে গেলে ব্যথা লাগে ওমর। ব্যথা না হলে সম্পর্ক হয় না। বাইরে বাতাস জোরে তোলে, মশারি নড়ে ওঠে। মাইমুনা অবশেষে শুয়ে পড়ে, দেওয়ালের দিকে মুখ করে। কিছুক্ষণ পর, তুমি ঘুমাবে না? পাহারা দিচ্ছি, অভ্যাস। আমি পালাবো না। জানি, তবু পাহারা দিতে ভালো লাগে। কথাটা শুনে মাইমুনার বুকের ভিতর অদ্ভুত একটা টান লাগে। সে চোখ বন্ধ করে। কিছুক্ষণ পর আবার বলে, ওমর, বলুন। তুমি কি সত্যিই আমাকে জোর করে রাখছো? না, আমি শুধু চাই আপনি নিজে থেকে থাকতে চান। মাইমুনার চোখের কোণে জল জমে। সে কি কোনো সুতোয় বাধা পড়েছে? সে ধীরে বলে, আজকে শুধু দূরে থাকো প্লিজ। আজ দূরে, কাল দেখা যাবে। ওমর আবার চেয়ারে বসে পড়ে। আলো নিভে আসে। চাঁদের আলোয় দুজন দুই পাশে, একজন বিছানায় আর একজন চেয়ারে, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে অদৃশ্য একটা টান। বাবার বাড়ির সেই রাতে মাইমুনা বুঝতে পারে ওমর শুধু বডিগার্ড না, আর সে নিজেও আর আগের মাইমুনা নেই। রাত যত গভীর হয়, মন ততই জেগে থাকে, আর সেখান থেকে শুরু হয় মাইমুনা ও অমরের নতুন অধ্যায়। রাতটা কেটে গেছে অস্বস্তি আর না বলা যুদ্ধ নিয়ে। মাইমুনা এক কোণায় আর ওমর সোফায় বসেই রাত পার করছে। চোখে ঘুম নেই, তবু মুখে কোনো অভিযোগও নেই। ভোরের আলো জানালা দিয়ে ঢুকতেই মাইমুনা উঠে বসে। বুকের ভেতর ভারী চাপ। ঠিক তখনই বাইরে থেকে দরজার শব্দ। কিছুক্ষণ পরই ঘরে ঢুকলেন মাইমুনার মামি। ভারী শাড়ি, চোখে কৌতূহল আর ঠোঁটে চাপা তার ছিল। ঘরে ঢুকেই তার চোখ পড়ল অমরের ওপর। এই ছেলেকে? মাইমুনা কিছু বলতে যাবে, তার আগেই মামির চোখ বড় হয়ে যায়। সে একটু ভেবে বলে, আরে এ তো সেই বডিগার্ড না? তিনি ওমরের মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে ঠোঁট বাগান, যেন ওমর কোনো অপরাধ করে এসেছে। শেষ পর্যন্ত তোর একটা বডিগার্ডের সাথে বিয়ে হলো? আমরা তো এখনো মানতেই পারছি না। কথাটা তীরের মতো এসে লাগে। মাইমুনার বুক কেঁপে ওঠে। এমনিতেই তার রাগ, তার উপরে কাটা ঘাই নুনের ছিটা। সেটা আমাকে না বলে বাবাকে জিজ্ঞেস করো, কেন উনি ওর সাথে বিয়ে দিলেন।
তুইও তো রাজি হয়েছিস, না হলে কি কেউ জোর করে বিয়ে দেয়? রাজি? আমি জানতামই না কিভাবে সব হয়ে গেল। আমার মতামতের দাম আছে নাকি? ওমর এতক্ষণ চুপ ছিল, এবার ধীরে সামনে এগিয়ে আসে, গলা শান্ত কিন্তু ভেতরে অসম্ভব দৃঢ়তা। মামি, দোষ যদি দেন আমাকেই দিন, মাইমুনার উপর চাপ দেবেন না। বাহ, বডিগার্ড এখন কথা শিখে গেছে। আমি বডিগার্ড হতে পারি, কিন্তু মানুষ তো, আর স্ত্রীকে অপমান সহ্য করি না। মাইমুনা তাকিয়ে থাকে ওমরের দিকে, অজান্তে বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপুনি ওঠে। এখনই মুখে মুখে তর্ক, সামনে কি হবে আল্লাহ জানে। মামি, আমি এসব মানবো না। এই বিয়ে, এই নিয়ম, এই জোর কিছুই না। ঘরে নীরবতা নেমে আসে, জানালার বাইরে পাখি ডাক শোনা যায়, আর ভেতরে দুজন মানুষের অসম লড়াই শুরু হয়। ওমর ধীরে মাইমুনার দিকে তাকায়। আপনি না মানলেও আমি দায়িত্ব ছেড়ে যাব না। দায়িত্বের নামে আমাকে বেঁধে রাখবে না। না, পাশে দাঁড়াবো শুধু। দুজনের চোখে চোখ পড়ে, রাগের আড়ালেও কোথাও একটা অজানা টান জমে ওঠে। মামি ভারী নিঃশ্বাস ফেলে বাইরে চলে যান, যাওয়ার সময় বলে যান, সময় সব দেখাবে মাইমুনা। সকালের আলো পুরো বাড়িটা ভরে দিয়েছে। রান্নাঘর থেকে নরম পরোটার গন্ধ ভেসে আসছে। ডাইনিং টেবিলে এক একে সবাই বসেছে নাস্তার জন্য। মাইমুনা চুপচাপ এসে চেয়ারে বসে, চোখে ঘুম থাকলেও মুখে অহংকার। পাশে এসে বসে অমর, সে খুব শান্ত, মাথা নিচু করে বসে আছে, যেন কাউকে অস্বস্তিতে ফেলতে চায় না। মামি তখন চায়ের কাপ হাতে নিয়ে ওমরের দিকে একবার তাকলেন, তারপর ঠোঁট বাঁকিয়ে কথা ছুড়ে দিলেন। কি দিন দেখতে হলো, এখন বডিগার্ডের সাথে বসে নাস্তা করতে হয়। কথাটা টেবিলের ওপর ভারী হয়ে পড়ে, মাইমুনার হাত থেমে যায়, চোখে আগুন জ্বলে ওঠে। মাইমুনা কিছু বলতে যাবে, তার আগে তার মা শক্ত গলায় বলে ওঠেন, ভাবি চুপ করুন। সবাই অবাক হয়ে তাকায়। মাইমুনার মা শান্ত কিন্তু দৃঢ়, যেন নতুন জামাইয়ের অপমান সে কিছুতেই সহ্য করবে না। আগে ওমর বডিগার্ড ছিল মানছি, কিন্তু এখন সে এই বাড়ির জামাই, আমার মেয়ের স্বামী, তাই তাকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। ওমর চমকে তাকায়, এমন সাপোর্ট সে আশা করেনি। সে তো ভেবেছিল এবারে সবাই তাকে কথা শোনাবে। সম্মান বডিগার্ডকে? মানুষকে পেশা দিয়ে ছোট করা যায় না, জামাই হলে সে জামাই। টেবিলে নীরবতা নামে, চায়ের কাপের শব্দটাও পরিষ্কার শোনা যায়। মাইমুনা ধীরে মায়ের দিকে তাকায়, বুকের ভেতর অদ্ভুত একটা চাপা কৃতজ্ঞতা জমে ওঠে। মামি, কথা বলার আগে ভাববেন। আমি নিজেও এই বিয়ে মেনে নেইনি, কিন্তু অপমান সহ্য করব না। ঠিক আছে, আর কিছু বললাম না। আমি কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। যদি আমার জন্য সমস্যা হয়, আমি আলাদা বসে খেয়ে নেব। না, আলাদা বসার দরকার নেই। তুমি এবারের অতিথি না, জামাই। কথাটা বেরিয়ে যেতেই মাইমুনা নিজেও থমকে যায়, ওমরের চোখেও হালকা বিস্ময়। মাইমুনার মা হালকা হাসেন। না ওমর, খাও, সকালে না খেলে শরীর খারাপ হবে। তিনি নিজের হাতে পরোটা তুলে ওমরের প্লেটে দেন। ওমর মাথা নিচু করে বলে, ধন্যবাদ মা। শব্দটা শুনে মাইমুনার বুকের ভেতর কেমন করে ওঠে। টেবিল আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়, কিন্তু বাতাসে রয়ে যায় চাপা টান, অহংকার আর শুরু হতে থাকা এক অচেনা সম্পর্কের ইঙ্গিত। মাইমুনা চুপচাপ নাস্তা করতে করতে একবার ওমরের দিকে তাকায়, ওমরও তাকায়। দুজনেই কিছু বলে না, তবু অনেক কিছু বলা হয়ে যায় চোখে চোখে। নাস্তা শেষ হতেই মাইমুনা আর কারোর দিকে না তাকিয়ে সোজা নিচের রুমে উঠে আসে। দরজাটা ধপ করে বন্ধ করে দেয়। বুকের ভিতর জমে থাকা রাগ যেন তখনই বেরিয়ে আসে নিঃশ্বাসে। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে থাকে, কিন্তু মনটা অস্থির। ঠিক তখনই দরজায় হালকা নখ। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে ওমর, মুখ শান্ত, চোখে গভীর চিন্তা। একটু কথা বলবো। বলো। ওমর ভেতরে ঢুকে দরজাটা আলতো করে বন্ধ করে, কিছুক্ষণ চুপচাপ থেকে তারপর বলে, আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত এবার। আমি কিছুতেই যাব না। তোমাদের বাড়িতে থাকা যায় নাকি? রুমে একটা ওয়াশরুম নাই, ভালো বিছানা নাই, মেঝেতে বসে খেতে হয়। আমি এসব পারবো না। কথাগুলো একটার পর একটা ছুড়ে দেয়। ওমর চুপ করে শোনে। একটু পরে ওমর ধীরে বলে, আপনি ভুলে যাচ্ছেন আমি আপনাদের মতো বড়লোক না। আমার বাড়ির নিয়ম পরিবেশ সব আলাদা। সেখানে বিলাস নেই, আছে অভ্যাস। এত কথা বলো না। আমি যাব না মানে যাব না। সে বিছানায় বসে পড়ে, পায়ের জুতো খুলে ছুঁড়ে দেয় এক পাশে। সে কিছুতেই যাবে না আর ওই বাড়ি। তোমাদের বাড়িতে গিয়ে কষ্ট করতে পারবো না। সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, ফিস ফিস করবে, বডিগার্ডের বউ। আমি সহ্য করব না। সেখানে কেউ আপনাকে ছোট করবে না। করবে, কারণ তোমরা নিজেরাই নিজেদের ছোট করে রাখো। কথাটা কড়া লাগে। ওমরের চোয়াল শক্ত হয়ে যায়। তার বাড়িতেই তো কেউ কিছু বলে নেই মাইমুনাকে।
আপনি আমার পরিবারকে অপমান করছেন। সত্যি বলছি। দুজনের মাঝে নীরবতা নামে ঘড়ির টিকটিক শব্দটা স্পষ্ট শোনা যায়। ওমর ধীরে নিঃশ্বাস ছাড়ে। আপনি জানেন আমি কেন বিয়ে করেছি? দায়িত্ব থেকে। আর আমি করেছি বাধ্য হয়ে। তাই তো বলছি, চলুন অন্তত চেষ্টা করি। না, আমি এখানেই থাকবো। আপনি আমার স্ত্রী, এভাবে আলাদা থাকলে মানুষ কি বলবে? মানুষ কি বলবে সেটা আমার সমস্যা না। আমার সমস্যা হলো আমি তোমার জীবনে মানাতে পারছি না। কথাটা বলেই মাইমুনা থেমে যায়। নিজের মুখ থেকে যেন সত্য বেরিয়ে গেছে। ওমর ধীরে তাকায় তার দিকে। চোখে ক্ষোভ নয়, বরং গভীর বোঝাপড়া। মানাতে সময় লাগে মাইমুনা। আমার সময় নেই, তুমি যাও, আমি যাব না। ঠিক আছে, জোর করব না। সে দরজার দিকে এগোয়। বের হওয়ার আগে একবার ফিরে তাকায়, যেন সে এটা মানতে পারছে না। কিন্তু পালিয়ে সমস্যার সমাধান হয় না। দরজা বন্ধ হয়। মাইমুনা বিছানায় বসে পড়ে। বুকের ভেতর অজানা অস্থিরতা, রাগ আছে, অহংকার আছে, কিন্তু তার মাঝেও কোথাও একটা অদ্ভুত ভয় জমে ওঠে। রুম থেকে বেরিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে ওমর। মুখে চাপা কষ্ট, চোখে গভীর ভাবনা। ড্রয়িং রুমে বসেছিলেন মাইমুনার মা। ওমরকে দেখে তিনি বললেন, কোথায় যাও বাবা? বাড়ি চলে যাচ্ছি মা। এখনই কেন? একটু তো থাকো। মাইমুনা যেতে চাইছে না। ও বলেছে আমাদের বাড়িতে আর ফিরবে না। সে কি, বিয়ের পর বাবার বাড়িতে থাকলে মানুষ নানান কথা বলবে। দাঁড়াও, আমি ওকে বোঝাই। মাইমুনা জানালার পাশে দাঁড়িয়েছিল। বাইরে তাকিয়ে নিজের রাগ আর দ্বিধা সামলানোর চেষ্টা করছে। দরজা খুলে ভিতরে ঢোকেন তার মা। তুই নাকি ওদের বাড়ি যাবি না? হ্যাঁ, যাব না। কেন? বিয়ের পরে বাবার বাড়িতে পড়ে থাকা ভালো দেখায় না। ভালো না দেখালে কি হবে? আমি তো সুখে নেই ওখানে। সুখ আসতে আসে, পালিয়ে থাকলে আসে না। যেতেই হবে। তাড়িয়ে দিবে নাকি? কথাটা শুনে মায়ের বুক কেঁপে ওঠে। গলা একটু ভারী হয়। মেয়ের সংসার ঠিক করতে তার কড়া হতে হয়। দরকার হলে তাই। কি বলছো মা? সত্য বলছি, বিয়ের পরে মেয়ের জায়গা শ্বশুর বাড়ি। সমাজের কথা না ভাবলে মেয়েটা একা হয়ে যায়। মাইমুনার চোখ ভিজে ওঠে, কিন্তু অহংকার তাকে কাঁদতে দেয় না। সে অনেক কষ্ট পেয়েছে মায়ের কথায়। তুমি আমার কষ্টটা বোঝো না? বুঝি, কিন্তু শুধু কষ্ট দেখলে সংসার চলে না, দায়িত্বও লাগে। ওমর খারাপ ছেলে না, পরিবেশ আলাদা, তাই তোর মানাতে সময় লাগবে। মা, তুই আজ না গেলে কাল মানুষ বলবে মেয়ে জামাই ছেড়ে বাবার বাড়ি পড়ে আছে, তখন তোর সম্মান থাকবে? আমি ভয় পাই মা, ওর জীবনে আমি মানাতে পারবো কি না। মানতে শিখতে হয় মা। ভালোবাসা না হলেও দায়িত্ব থেকে শুরু কর। ঠিক আছে, যাব। এই তো, নিচে চল, উমর অপেক্ষা করছে। রুম থেকে বেরিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামে মাইমুনা। মুখ শক্ত, চোখে চাপা দ্বিধা। বুকের ভেতর ঝড় হলো, বাইরে সে নিজেকে শক্ত করে রেখেছে। ড্রয়িং রুমে দাঁড়িয়েছিল ওমর। বারবার দরজার দিকে তাকাচ্ছিল। হঠাৎ মাইমুনাকে নামতে দেখে থমকে যায়। চলো। এক কথাই বলা, কিন্তু তার ভেতরে হাজারটা অনুভূতি। ওমর নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সত্যি যাবেন? নেওয়ার জন্য তো মাকে পাঠিয়েছো, এখন না গিয়ে উপায় আছে? কথাটা করা হলো, ভেতরে অসহায়তা লুকানো। ওমর কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হালকা গলায় বলে, ধন্যবাদ। কৃতজ্ঞতা দেখানোর দরকার নেই, বাধ্য হয়েই যাচ্ছি। ওমর আর কিছু বলে না, শুধু দরজার দিকে এগোয়। উঠোনে সবাই জড়ো হয়েছে। মাইমুনার মা চোখ ভেজা হলো, মুখ শক্ত করে রেখেছেন। সাবধানে যাস মা। মা মেয়েকে জড়িয়ে ধরেন। মাইমুনা 1 সেকেন্ডের জন্য শক্ত হয়ে থাকে, তারপর নিজেও আলতো করে জড়িয়ে ধরে। ওমর সবার সালাম নেয়। আমরা চলি মা। ভালো রেখো ওকে। চেষ্টা করব। গাড়িতে ওঠে দুজন। ইঞ্জিন স্টার্ট হয়। ধীরে ধীরে বাড়িটা পিছনে পড়ে যায়। দুপুরের রোদে ওমরের বাড়িটা দেখা যায় সাধারণ কিন্তু পরিচ্ছন্ন। গেট খুলতে ভেতর থেকে ছুটে আসেন ওমরের মা। তুমি এসেছো মা, এবার মনটা ভালো লাগছে। একদিনেই বুকটা কেমন খালি হয়ে গেছিল। আয় মা, ভিতরে আয়। মাইমুনা কিছু বলে না। হাত ছাড়িয়ে ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে পড়ে। চারিদিকে তাকায়, ছোট্ট ঘর, সাদামাটা আসবাব। বুকের ভেতর চাপা বিরক্তি। ওমরের মা খুশিতে কথা বলেই যাচ্ছেন। পথে কষ্ট হয়নি তো মা? খিদে পেয়েছে? আমি ভাত বসিয়েছি। আমি একটু রুমে যাব। আচ্ছা মা, যাও, ফ্রেশ হয়ে নাও। মাইমুনা নিজের রুমের দিকে চলে যায়। দরজা বন্ধ করে বিছানার পাশে দাঁড়িয়ে পড়ে। বুকের ভেতর কেমন ফাঁকা লাগে। জানালা দিয়ে বাইরের আলো ঢুকছে। সে জানে এই বাড়িটা এখন তার ঠিকানা, কিন্তু মন এখনো পড়ে আছে বাবার বাড়ির আঙ্গিনায়। আর ওমর দাঁড়িয়ে থাকে দরজার পাশেই। বুঝতে পারে এই সংসারটা জোর করে না, ধীরে জিততে হবে।
রাত অনেক হয়েছে। খাওয়া শেষে পুরো বাড়ি নিস্তব্ধ। জানালার বাইরে ঝিঝি পোকার ডাক আর ঘরের ভেতর মৃদু বাতাসে পর্দা নড়ছে। মাইমুনা বিছানার একপাশে শুয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। বুকের ভেতর জমে থাকা অস্থিরতা তাকে শান্ত হতে দিচ্ছে না। দরজা শব্দ করে খুলে আসে। ওমর ভেতরে ঢুকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, যেন বুঝতে চাইছে সে কাছে যাবে কিনা। তারপর ধীরে গিয়ে বিছানার অন্য পাশে শুয়ে পড়ে। দুজনের মাঝে সামান্য দূরত্ব, কিন্তু সেই দূরত্বে যেন অদ্ভুত টান লুকিয়ে আছে। কিছুক্ষণ নীরবতা, তারপর ওমর সাহস সঞ্চয় করে ধীরে হাত বাড়ায়, আলতো করে মাইমুনাকে জড়িয়ে ধরে। সরো ওমর। কণ্ঠটা শক্ত, কিন্তু ভেতরে কাঁপন। ওমর সরে না, বরং আরো একটু কাছে এগিয়ে আসে। তার নিঃশ্বাস মাইমুনার গলায় লাগতে থাকে। এত রাগ, এত জেদ করে কি আমরা ভালোভাবে সংসার করতে পারবো? না পারি না, তোমাকে মানতে পারি না আমি। কথাগুলো বললেও কণ্ঠে আগের মতো দৃঢ়তা নেই। ওমর ধীরে তার গলায় মুখ নামিয়ে নেয়, খুব আলতোভাবে। একটু মানার চেষ্টা করো সোনা, আমি আর দূরে থাকতে পারছি না। কথাগুলো ফিস করে বের হয়। মাইমুনা কেঁপে ওঠে, কিছু বলতে যাবে, ঠিক তখনই ওমর ধীরে তার মুখের কাছে আসে। মুহূর্তের ভেতর সময় যেন থেমে যায়। ওমর আলতো করে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। মাইমুনা একদম স্থির হয়ে যায়, প্রতিবাদও করে না, সাড়াও দেয় না। বুকের ভেতর হঠাৎ অন্যরকম এক অনুভূতি ঢুকে পড়ে, ভয়, অচেনা টান আর অস্বস্তির মিশেল। ওমর ধীরে সরে আসে, তার কণ্ঠ নরম। ভয় পেও না, আমি জোর করতে চাই না, শুধু পাশে থাকতে চাই। মাইমুনা আর কিছু বলে না, চোখ খোলে, ছাদের দিকে তাকিয়ে থাকে। বুকের ভেতর অদ্ভুত ঢেউ খেলে যায়। সে বুঝতে পারে রাগ আছে, অহংকার আছে, কিন্তু তার মাঝেও কোথাও একটা অচেনা নরম অনুভূতি জন্ম নিচ্ছে। রাত অনেক গভীর, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। জানালার বাইরে নিস্তব্ধতা, শুধু দূরে কুকুরের হালকা ডাক। ঘরের ভেতর মাইমুনা ঘুমিয়ে আছে, শ্বাস দৃঢ়, মুখে ক্লান্ত দিনের ছাপ। ওমর ধীরে ধীরে বসে, একবার মাইমুনার দিকে তাকায়, নিশ্চিত হয় সে ঘুমাচ্ছে। তারপর নিঃশব্দে পা ফেলে বারান্দার দিকে চলে যায়। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে মোবাইল বের করে কল দেয়। আলোটা হাত দিয়ে ডেকে রাখে। কল রিসিভ হতে ভেসে আসে বন্ধুর কণ্ঠ। এখনো জেগে আছিস? জেগে থাকতে হয় কিছু সময়। ও দেখতে পাবে না? এই কথাটাও কখনো জানতে পারবে না, আমি জানতে দেব না। ওমর, তুই এত বড় অন্যায় করলে কিভাবে? ও জানলে কোনোদিন ক্ষমা করবে না। জানি, তাহলে করলি কেন? কিছু জিনিস করতেই হয়, না করলে শান্তি লাগে না। কিন্তু শান্তির দামে যদি একটা মানুষের জীবন ভেঙে যায়? আমি ওকে ভাঙতে চাই না, আমি শুধু ওকে নিজের করে রাখতে চাই। নিজের করে রাখার মানে জোর করে বেঁধে রাখা না। একদিন বুঝবি, আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। ভালোর জন্য মিথ্যা বলিস? সত্য বললে ও চলে যাবে, আর আমি ওকে হারাতে পারবো না। সাবধানে থাকিস ওমর, রহস্য বেশি দিন চাপা থাকে না। থাকলেও আমি সামলাবো। কল কেটে যায়। ওমর কিছুক্ষণ অন্ধকারে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ঘরে ফিরে আসে। মাইমুনা তখনও ঘুমিয়ে। ওমর বিছানার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে তার দিকে, আলতো গলায় ফিস করে। তুমি জানো না মাইমুনা, তোমাকে রাখতে গিয়ে আমি কতটা ঝুঁকি নিয়েছি। সে ধীরে শুয়ে পড়ে। অন্ধকার ঘরে শুধু একটা প্রশ্ন ঝুলে থাকে, ওমর এমন কি করেছে যা মাইমুনা জানলে সব বদলে যাবে? ভোরের আলো জানালা গলে ঘরে ঢুকেছে, পাখির ডাক, হালকা বাতাস, সব মিলে নতুন দিনের আভাস। মাইমুনা তখনও বিছানায় বসে আছে, চুল এলোমেলো, চোখে আধো ঘুম। ঠিক তখনই দেখে ওমর আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট গোছাচ্ছে, ঘড়ি পড়ছে। কই যাও এত সকালে? ওমর আয়নার ভেতর দিয়ে তাকায়, ঠোঁটে হালকা হাসি, যেন এবার সে নতুন জীবন শুরু করতে চায়। চাকরি বাকরি তো করতে হবে, এখন তো আমি আর আপনাদের বডিগার্ড না, নিজে তো কিছু করা দরকার। তাই ভালো, অন্য কিছু করলে বডিগার্ডের নামটা অন্তত মুছবে। নাম মোছাতে চাই না, নিজের পরিচয় বানাতে চাই। মাইমুনা একটু থমকে তাকায়, কিন্তু মুখে কিছুই বলে না। ওমর জুতা পায়ে দেয়। সকালে খেয়ে বের হব, দোয়া করবেন। দোয়া লাগবে তোমার। মেঝেতে বসে ওরা চুপচাপ নাস্তা করে, থালার শব্দ ছাড়া কোনো কথা নেই। তবুও মাঝখানে একটা অদ্ভুত নীরবতা। খাওয়া শেষ করে ওমর উঠে দাঁড়ায়। যাচ্ছি, দেরি হলে চিন্তা করবেন না। কে চিন্তা করবে? কিন্তু কণ্ঠে আগের মতো শক্তি নেই। ওমর হালকা হাসে, তারপর দরজা খুলে বেরিয়ে যায়। উঠোন পেরিয়ে রাস্তায় নামে। রোদ তখন নরম, বুকের ভেতর এক অদ্ভুত দৃঢ়তা। সে জানে আজ সে একটা চাকরি খুঁজতে যাচ্ছে না, নিজের জন্য একটা নতুন জায়গা বানাতে যাচ্ছে। আর ঘরের ভেতর দাঁড়িয়ে মাইমুনা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে। সে নিজেও বুঝতে পারে না কেন ওমর চলে যেতেই বুকের ভেতর হালকা একটা খালি লাগছে। দুপুরের আলো আস্তে আস্তে রুমে ঢুকছে। মাইমুনা জানালার পাশে বসে থাকে,
চোখে অজানা ভাবনা। হঠাৎ দরজা খুলে ওমরের ছোট বোন প্রবেশ করে, মুখে চুলকানো হাসি। ভাবি, তুমি এত চুপচাপ কেন বসে আছো? তাহলে কি করব? সময় কাটানোর জন্য কথা বলতে পারো। তেমন কিছু না, একটু ভাবছি। ভাবার চেয়ে গল্প করা ভালো। গল্প করতে পারো তো, কিছু বললে সময় কাটবে। ঠিক আছে, তবে তুমি বলো, আমি শুনবো। ও, আমি তো রাজি। তারপর মাইমুনা ধীরে ধীরে গল্প বলতে শুরু করে। প্রথমে অল্প কথা, তারপর চোখে একটু নরম ভাব। আস্তে আস্তে তারা গল্পে মেতে উঠল। বিকেলে হালকা রোদ রুমের জানালা দিয়ে ঢুকছে। মাইমুনা চুপচাপ বই পড়ছে। হঠাৎ ওমর আস্তে কদমে প্রবেশ করে। তার চোখে অদ্ভুত এক খুশির ঝলক। ম্যাডাম, হঠাৎ সে মাইমুনাকে কোলে তুলে ধরল। মাইমুনা হতবাক হয়ে চিৎকার করে বলল, কি করছো? চাকরি হয়েছে ম্যাডাম, আজ আমি অনেক খুশি। নামাও তো, পড়ে যাব। আদর করতে ইচ্ছে করছে। না। ওমর আর পিছু হটে না, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। মাইমুনা প্রথমে চমকে, তারপর অনিচ্ছা সত্ত্বেও ওমরের চুল খামচে ধরে। ছেড়ে দাও। ওমর সারা পেয়ে আরো কাছে চলে আসে। হাতের আঙ্গুলের নরম স্পর্শ মাইমুনার ঘাড়ে অদ্ভুত কম্পন ছড়ায়। আমি আর দূরে থাকতে পারছি না, তুমি একটু মানো শোনা। প্লিজ। মাইমুনার মনটা অদ্ভুত ঢেউয়ের মতো কেঁপে ওঠে। প্রথমবারের মতো কিছুটা ঢেকে থাকা অনুভূতি মুক্তি পেল, কিন্তু সঙ্গে ছিল অস্বস্তি আর লজ্জার মিশ্রণ। রুমের কোণে বিকেলের হালকা আলো তাদের চারপাশে নরম ছায়া ফেল, আর চুপচাপ মুহূর্তেই মিশে গেল দুজনের মধ্যে অদ্ভুত অন্তরঙ্গতা। রুমে বিকেলের আলো নরম আলোয় মিশেছে। মাইমুনা বিছানায় বসে আছে। ওমর ধীরে ধীরে তার আরো কাছে চলে আসে। মাইমুনা, আমি তোমাকে আরো গভীরভাবে আদর করতে চাই। কি বলছো? লজ্জা করে এসব বলতে। বউয়ের কাছে লজ্জা পেলে জীবনে কখনো সত্যিকারের সাহস দেখাতে পারবো না। মাইমুনা ভীষণ লজ্জা অনুভব করলো, চোখ নামিয়ে রাখলো, মুখে লাল চেহারা। ওমর হাসি দিয়ে আরেকটু কাছে গিয়ে বলল, একটু মানো, আমি দূরে থাকতে পারছি না। ওমরের কাছাকাছি থাকা তার কোমল স্পর্শ মাইমুনার বুকের ভিতরে অদ্ভুত এক অনুভূতি জাগিয়ে তুলল। তার মন একসঙ্গে লজ্জা, দ্বিধা আর অদ্ভুত উচ্ছ্বাসে ভরে রইল। আমি ওমর চোখে চোখ রেখে হাসলো। সে আর কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে শাড়ি সরিয়ে বুকে মুখ ডুবিয়ে কিস করতে করতে নিচে নেমে গেল। মাইমুনা লজ্জায় চোখ বন্ধ করে নিল। ওমর সারা পেয়ে আরো ভালোবাসে ভরিয়ে দিতে লাগলো। বিকালটা আরো মধুর কেটে গেল। সন্ধ্যার হালকা আলো ঘরে ছড়িয়ে পড়েছে। মাইমুনা ওমরের মায়ের পাশে দাঁড়িয়ে রান্না কাজে সাহায্য করছে। সুগন্ধ ছড়িয়ে পড়েছে ঘরে, আর দুজনের মধ্যে ছোট ছোট হাসি আর কথোপকথন ঘরটা প্রাণবন্ত করে তুলেছে। বাবা, কাজ শিখে যাচ্ছেন দেখছি। আজ নাকি রান্নাঘরের অভিজ্ঞতা বাড়াচ্ছেন। কতদিন পারবো না ভাবছিলাম, একদিন সব পারবো, ঠিকই শিখবো। সত্যি লক্ষ্মী মেয়ে, একবার দেখাতেই সব পারছে। মনে হচ্ছে তোমার হাতেই যেন রান্নার জাদু আছে। মাইমুনা লাজুক হাসি দিয়ে মাথা নিচু করলো। ওমরের মা তার উৎসাহ দেখে সন্তুষ্ট, আর ওমর সেই খুশি হয়ে পাশে দাঁড়িয়ে মাইমুনার দিকে তাকালো। ঘরের মধ্যে এই সহজ, এই মিষ্টি মুহূর্ত তাদের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলল। ধন্যবাদ মা, চেষ্টা তো করছি। চেষ্টা করছো তো যথেষ্ট। আর চেষ্টা করার মানেই তুমি শিখছো। সব সময় মনে রাখবে, ধৈর্য আর মনোযোগই মূল। রান্নাঘরে ছোট ছোট কাজগুলো মাইমুনার হাতে যেন অন্যরকম রং পেল, আর সন্ধ্যার নরম আলোতে সবকিছু যেন আরো মধুর মনে হলো। ওমরও কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলো। মাইমুনার ছোট ছোট হাসি, তার হাতের কাজের চেষ্টার দৃঢ়তা, সবকিছু তার মনে গভীর আনন্দের স্রোত জাগাচ্ছিল। রাতের নরম আলো আর রান্নাঘরে কাজ শেষে ঘরে শান্তি নেমে এসেছে। সবাই একটু বিশ্রাম নিচ্ছে। রাতে ওমর খেতে খেতে হালকা হাসি দিয়ে বলে, ভালোই তো হয়েছে আজকে রান্না মাইমুনা। হ্যাঁ, দারুণ হয়েছে। মাইমুনা মুখে লাজুক হাসি, মনে আনন্দের ঢেউ। প্রশংসা শুনে তার মনটা হালকা হয়ে উঠছে। রাত, ঘরের বাতি নরম আলো ছড়াচ্ছে। মাইমুনা শুয়ে আছে, আর ওমর ধীরে ধীরে তার পাশে চলে আসে। কি হয়েছে? আদর করব। সব সময় এসব কেন ওমর? বউকে দূরে রাখতে মন চায় না। মাইমুনা হালকায় কেঁপে ওঠে। ওমর ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তার হাতের কোমল স্পর্শ আর ঠোঁটের সংযোগে মাইমুনা কিছু বলতে পারল না, শুধু অচেতন আনন্দ আর অদ্ভুত অনুভূতির মধ্যে মুগ্ধ হয়ে থাকলো। মাইমুনার হৃদয় কেঁপে উঠছে, শরীরের সব যেন নতুন অনুভূতির মধ্যে ডুবে গেছে। ঘরের নরম আলো আর রাতের নিস্তব্ধতা যেন তাদের কাছে এই মুহূর্তকে আরো গভীর এবং ব্যক্তিগত করে তুলছে। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, ঘরের আলো নিভে গেছে অনেক আগেই। মাইমুনা ঘুমিয়ে আছে শান্ত মুখে, আর ওমর পাশে শুয়ে আছে। হঠাৎ ফোনটা ভাইব্রেট করতেই ওমর চমকে ওঠে, বাইরে এসে রিসিভ করে। ওমর, সমস্যা হয়েছে।
ওই লোক আবার টাকা চাইছে। কি বলিস, টাকা তো দিয়েছি। বলছে শুধু এতেই হবে না, আরও টাকা চাই। ও নাকি যেসব ছবি বানিয়েছে এগুলো জানাজানি হলে সে পুলিশ পর্যন্ত যাবে, তাই চাপ দিচ্ছে। আচ্ছা, ওকে বল টাকা দেব, এখন যেন চুপ থাকে। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস, ব্যাপারটা ভয়ঙ্কর। কল কেটে গেল। ওমর গভীর নিঃশ্বাস নিল। বুকের ভেতর ধকধক করছে। ঠিক তখনই পিছন থেকে নরম কণ্ঠ। কার সাথে কথা বলছো ওমর? ওমর ঘুরে তাকালো। মাইমুনা পিছনে আদর্শ চোখে কৌতূহল। ওমর স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে, একজন পাওনাদার ফোন দিয়েছিল, পুরনো হিসাবের কথা। এত রাতে? হ্যাঁ, কিছু মানুষ সময় বোঝে না। তুমি ঘুমাও। মাইমুনা আর কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়ল, কিন্তু ওমরের চোখে ঘুম নেই। সে চুপচাপ বিছানায় বসলো। মনে শুধু একটাই ভয় ঘুরছে, এই সত্য যদি কোনোদিন মাইমুনা জেনে যায় তাহলে কি হবে। রাতের নীরবতার মাঝে ওমরের মধ্যে অজানা আশঙ্কার ছায়া আরো ঘন হয়ে উঠল। পরের দিন সকাল হতেই ওমরের বুকের ভেতর অস্থিরতা। মাইমুনাকে কিছু না বলে সে বেরিয়ে পড়ে। মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, আজ সব পরিষ্কার করতে হবে। শহরের এক কোণে নিরিবিলি রেস্টুরেন্ট, কাচের দেওয়ালে আলো ভেঙে পড়ছে। ভেতরে ঢুকতেই ওমরের চোখ পড়ে সে লোকটার ওপর। কালো জ্যাকেট, ঠোঁটে কুটিল হাসি। টেবিলের ওপাশে বসে আছে সে। ওমর ধীরে গিয়ে চেয়ারে বসে। দেরি করলেন কেন জামাই সাহেব? নাটক বাদ দিন, বলুন টাকা চান কেন আবার? লোকটা চেয়ারে ঠেসে বসে, কফিতে চুমুক দেয়, যেন সে এখানে নিশ্চিত হয়ে এসেছে টাকা সে পাবে। টাকা তো আপনাকেই দিতে হবে। সাধারণ কয়েকটা ছবি বানিয়ে দিয়ে এত টাকা চাচ্ছেন কেন? মনে করছেন আমি বোকা? লোকটার হাসি হঠাৎ বদলে যায়, চোখে বিষাক্ত ঝিলিক। সে মোবাইল বের করে টেবিল উপর রাখে। সাধারণ ছবি আপনার কাছে সাধারণ লাগতে পারে, কিন্তু এই ছবির জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে। দেখুন ওমর, আপনি আমাকে দিয়ে ছবি এডিট করিয়েছেন, মেয়েটাকে খারাপভাবে দেখিয়েছেন, সেই ছবি ছড়িয়ে পড়ায় ওর জীবন তছনছ হয়ে গেছে। এখন আপনার কাছে সাধারণ মনে হচ্ছে? ওমরের কপালে ঘাম জমে, বুকের ভেতর ধকধক করে ওঠে। সে এটা না করলে সে কিছুতেই মাইমুনাকে পেত না। আমি তো শুধু শুধু কি, শুধু কারো সম্মান নিয়ে খেলেছেন আর এখন টাকা দিতে কষ্ট হচ্ছে? আমি আগেও টাকা দিয়েছি। ওটা তো প্রথম কিস্তি, এখন পুরোটা চাই। না হলে কি? হলে সবাইকে জানিয়ে দেব কে আমাকে দিয়ে ছবি বানিয়েছে, কে একটা মেয়ের বিয়ে ভেঙেছে। পুলিশ পর্যন্ত যাবে খবরটা। তখন আপনার সংসার, আপনার বউ সব শেষ। কথাগুলো ছুরির মতো ওমরের বুকে ঢুকে যায়। মাইমুনার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। কত টাকা চান? যেটা বলেছি সেটাই, 3 দিনের মধ্যে 1 টাকাও কম না। আচ্ছা, দেব। বুদ্ধিমানের মতো কাজ করবেন ওমর, না হলে সত্যিটা বাইরে আসতে বেশি সময় লাগবে না। লোকটা চলে যায়। রেস্টুরেন্টের ভেতর হঠাৎ ফাঁকা হতে লাগে। ওমর চেয়ারে বসে থাকে নিঃশব্দে। তার কানে শুধু একটাই শব্দ বাজে, যদি মাইমুনা কোনোদিন সব জানতে পারে তাহলে কি সে আর ওমরের মুখের দিকে তাকাবে? বুকের ভেতর অপরাধবোধ আর ভয় একসাথে চেপে বসে। ওমর জানে এই রহস্য একদিন না একদিন ফেটে পড়বেই। বিকেলের দিকে দরজার শব্দে ঘরে নিস্তব্ধতা ভাঙলো। ধীরে ধীরে ভেতরে ঢুকলো ওমর। মুখে কোনো হাসি নেই, চোখে ক্লান্তি আর অদ্ভুত চিন্তার ছায়া। যেন শরীরটা এখানে, কিন্তু মনটা কোথাও অনেক দূরে। মাইমুনা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। দরজার দিকে তাকিয়ে বুঝে গেল আজ ওমর স্বাভাবিক না। কি হয়েছে? এত চিন্তিত লাগছে কেন? ওমর জুতা খুলে বিছানার পাশে বসে পড়ে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। ওমর হালকা করে বলে, কিছু না, এমনি। কথাটা বললেও কণ্ঠে কোনো জোর নেই, চোখ নামানো, যেন কিছু লুকাতে চাইছে। মাইমুনা ধীরে ধীরে কাছে আসে, ওমরের মুখের দিকে তাকায়। সেই পরিচিত দুষ্টু হাসিটা আজ নেই। এমনি হলে এমন মুখ করে থেকো না, তোমাকে আজ একদম আলাদা লাগছে। ওমর কোনো উত্তর দেয় না, জানালার দিকে তাকিয়ে থাকে চুপচাপ। মাইমুনার বুকের ভেতর হালকা অস্বস্তি জমে ওঠে। মাইমুনার মনে মনে কথা, কি ব্যাপার? ওমর তো সব সময় আমার কাছে আসতে চায়, কথা বলে, হাসে, দুষ্টুমি করে। আজ কেন এত চুপ? কেন চোখে সেই আগের উচ্ছ্বাস নেই? মাইমুনা ধীরে বিছানায় বসে পড়ে, আঙ্গুল দিয়ে শাড়ির আঁচল মুছড়াতে থাকে। ঘরের ভেতর হঠাৎ খুব নীরব লাগে, শুধু দুজনে নিঃশ্বাসের শব্দ। মাইমুনার চোখে সন্দেহের ছায়া, মনে অজানা ভয়। সে বোঝে আজ ওমরের ভেতর কিছু একটা লুকানো আছে, আর সেই লুকানো কথাটাই হয়তো একদিন তাদের শান্ত সংসারটাকে কাঁপিয়ে দেবে। নীরব ঘরে দুজন পাশাপাশি বসে থাকলো, মাঝখানে অদৃশ্য একটা দেওয়াল দাঁড়িয়ে যায়। মাইমুনা অনুভব করে ভালোবাসার মাঝে কখনো কখনো নীরবতাই সবচেয়ে আসল ভয়ঙ্কর হয়ে ওঠে। সারাদিনের চাপা চিন্তা আর অস্থিরতায় পর রাত নামলো ধীরে ধীরে। ঘরের বাতি নরম হয়ে আলো ছড়াচ্ছে। তখনই অমর ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালো।
সব দুশ্চিন্তা একপাশে রেখে ওমর মাইমুনার খুব কাছে আসে, তার কাঁধে মাথা রাখে, তারপর গলায় মুখ নামিয়ে আলতো করে চুমু দিতে থাকে। কি হয়েছে? সারাদিন তো চুপ ছিলে, এখন হঠাৎ? ওমর একটু হেসে তার দিকে তাকায়, চোখে ক্লান্তির বদলে মায়া, যেন এখানেই তার শান্তি। একটু চিন্তিত ছিলাম, কিন্তু তোমার কাছে আসলেই শান্তি লাগে, মনটা একদম ফ্রেশ মনে হয়। কথাটা বলেই ওমর ধীরে ধীরে মাইমুনার মুখের কাছে যায়, আলতো করে তার ঠোঁটে চুমু দেয়। মাইমুনা কিছু বলতে পারে না, বুকের ভেতর অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে। তারা দুজনেই শুয়ে পড়ে, ঘরের আলো নিভে যায়। হঠাৎ রাত আরও গভীর হয়, ঠিক তখনই হঠাৎ ওমরের ফোন ভাইব্রেট করে ওঠে। ওমর চমকে উঠে বসে, ফোনের স্ক্রিন দেখে মুখ শক্ত হয়ে যায়। সে আস্তে করে বিছানা থেকে নেমে বারান্দায় চলে যায়, ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে কল রিসিভ করে। বলেছি তো টাকা দেব, আবার ফোন দিচ্ছেন কেন? এবার টাকা ডাবল নিয়ে আসবেন, এত কমে পোষাবে না। পাগল হয়েছেন নাকি? এত টাকা কই পাবো আমি? সেটা আমি জানি না, আমার টাকা চাই, সময় মতো না পেলে আমি যা করার করব। কল কেটে যায়। ওমর বারান্দায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, বুকের ভেতর ধকধক করে। ফোনের কথা শেষ হতে ওমর ধীরে ধীরে বারান্দা থেকে ঘরে ঢোকে। আলো নিভে নিভ হঠাৎ চোখ পড়ে মাইমুনা বিছানায় উঠে বসে আছে, এক দৃষ্টিতে তাকে, ঘুম নেই চোখে, আছে প্রশ্ন। ওমর থমকে যায়, অজান্তে একটু ভয় পেয়ে যায় সে। তুমি জেগে আছো? মাইমুনা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে থাকে, কণ্ঠ শান্ত কিন্তু ভেতরে জমে থাকা সন্দেহ স্পষ্ট। আমার সাথে কি লুকোচুরি খেলছো ওমর? আরে না তো, তেমন কিছু না, বলছিলাম না পাওনাদার। মাইমুনা চোখ সরে না, ওমরের মুখের প্রতিটি ভাব যেন পড়ে নিতে চায়। মাইমুনা নরম কিন্তু গভীর স্বরে বলে, পাওনাদার কি টাকা ডাবল চাই ওমর? প্রশ্নটা ছুরির মতো এসে লাগে। ওমর এক মুহূর্ত চুপ করে যায়, তারপর সে এগিয়ে এসে বিছানার পাশে বসে। এত চিন্তা করো না, তেমন কিছু না, আমি সামলে নেব। মাইমুনা চুপ করে থাকে, বুকের ভেতর অজানা অস্বস্তি। সে বুঝতে পারে ওমর আগের মতো খোলামেলা নেই, কোথাও কিছু লুকাচ্ছে। মাইমুনা ধীরে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। তার মনে শুধু একটাই কথা ঘুরে বেড়ায়, যেখানে ভালোবাসা থাকে সেখানে লুকানো কথা থাকলে সেই ভালোবাসা একদিন কষ্ট হয়ে ওঠে। আর ওমর পাশে শুয়ে থেকে ঘুমাতে পারে না। দুজনের মাঝখানে নীরবতার দেওয়াল আরও একটু উঁচু হয়ে দাঁড়ায়। দুদিন কেটে গেছে, ব্যস্ততার ভিড়ে ওমরের মাথা থেকে প্রায় মুছে গেছে সেই লোকটার কথা। অফিসের কাজ, নতুন চাকরির চাপ, সব মিলিয়ে সে আর টাকা দেওয়ার কথা মনে রাখেনি। সন্ধ্যার দিকে ওমর ঘরে ঢুকে, ক্লান্ত শরীর, ভারী নিঃশ্বাস। ফোনটা বিছানার উপর রেখে সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ঘরে তখন নীরবতা, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। ঠিক তখনই ওমরের ফোনটা হঠাৎ বেজে ওঠে। মাইমুনা পাশের ঘর থেকে এসে দেখে ফোন ভাইব্রেট করছে, স্ক্রিনে অচেনা নাম। সে একটু দ্বিধা করে, তারপর রিসিভ করে কানে ধরে। আমার সাথে নাটক করছেন ওমর সাহেব? আমি আপনার বউকে সব বলে দেব, বলবো ওমর টাকা দিয়ে আপনার বাজে ছবি বানিয়েছে, সেই ছবি ছড়িয়ে আপনার বিয়ে ভেঙেছে শুধু আপনাকে পাওয়ার জন্য। কথাগুলো যেন বজ্রপাতের মতো নেমে আসে। মাইমুনার পায়ের নিচে মাটি সরে যায়, হাত কাঁপতে থাকে, চোখের সামনে অন্ধকার। তখন সে কি করবে ভাবতে পারছেন? সম্মান থাকবে, সংসার থাকবে। মাইমুনা আর কিছুই শুনতে পায় না, সে কাঁপা হাতে ফোনটা কেটে দেয়। বুকের ভেতর যেন আগুন জ্বলছে, চোখ ভিজে যায় কিন্তু কান্না বের হয় না। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে ওমর বের হয়। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতেই সে থেমে যায়, দেখে মাইমুনা মাঝখানে দাঁড়িয়ে, চোখ লাল, মুখ শক্ত, শরীর কাঁপছে। কি হয়েছে? মাইমুনা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর জমে থাকা বিস্ফোরণ বেরিয়ে আসে। মাইমুনা কাঁপা কিন্তু ধারালো গলায় বলে, তুমি আমার জীবনটা এমন করলে কেন ওমর? কি কি বলছো? আমার বাজে ছবি তুমি বানিয়েছো টাকা দিয়ে, আমার বিয়ে ভাঙিয়েছো শুধু আমাকে বিয়ে করার জন্য। কথাগুলো শোনা মাত্রই ওমরের মুখের রং পাল্টে যায়, তার হাত থেকে তোয়ালেটা পড়ে যায়। মাইমুনা, আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি তোমাকে মানুষ ভেবেছিলাম আর তুমি আমার সম্মান নিয়ে খেলেছো। মাইমুনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ঘরের ভেতর হঠাৎ ভারী নিস্তব্ধতা নেমে আসে। ওমর বোঝে যে রহস্য লুকিয়ে রাখতে চেয়েছিল, আজ সেটা তার নিজের হাতে আগুন হয়ে জ্বলে উঠেছে। আর এই আগুন শুধু তাকে নয়, পুরো সংসারকেই পুড়িয়ে দিতে পারে। ঘরের ভেতর বাতাস যেন থমকে গেছে। মাইমুনা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, চোখে আগুন, বুক ভাঙ্গনের শব্দ। ওমরের দিকে তাকিয়ে সে আর নিজেকে আটকাতে পারে না। এমনটা কেন করছো? আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দাও ওমর। ওমর মাথা নিচু করে থাকে, বুকের ভেতর জমে থাকা কথা আর চাপা থাকে না। ওমর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, প্রতিশোধ নিতে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ওমর ধীরে ধীরে তার দিকে তাকায়, চোখে কষ্ট, অপরাধবোধ আর পূর্ণ ক্ষত।
আমি যখন তোমাদের বাড়িতে চাকরি করতাম তখনই তোমাকে ভালোবেসে ফেলি। জানো, নিজের অজান্তেই তোমার হাসি, তোমার রাগ, তোমার অভিমান সব আমার মনে জায়গা করে নেয়। একদিন সাহস করে আমার মা তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। ভেবেছিলাম অন্তত মানুষ হিসেবে কথা শুনবে। ওমরের চোখে পুরনো সেই দিনের ছবি ভেসে ওঠে, যেখানে তাদের কত অপমান করা হয়েছিল। কিন্তু তোমার বাবা আমার মাকে অপমান করে তাড়িয়ে দেয়, শুধু এই কারণে যে আমি বডিগার্ড ছিলাম। বলেছিল এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে না। স্বপ্ন দেখাও অপরাধ। সেদিন আমার মা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। আমি নিজের চোখে দেখেছি। তখন আমার ভেতরে ভালোবাসা না আগুন জ্বলে ওঠে। আমি চাইছিলাম তোমার বাবা বুঝুক একজন বডিগার্ডও মানুষ, অপমানের দাম দিতে হয়। তাই আমি ছবি বানিয়েছি, তোমার নামে বাজে ছবি ছড়ানো হয়েছে। তোমার বিয়ে ভেঙে গেছে, কেউ তোমাকে বিয়ে করতে চায়নি। কথাগুলো ছুরির মতো মাইমুনার বুকে ঢুকে যায়। ওমর যে এমন কাজ করতে পারে সেটা সে বিশ্বাস করতে পারছে না। তখন তোমার বাবা বাধ্য হয়ে আমার হাত জোর করে ধরেছিল, বলেছিল আমি যেন তোমাকে বিয়ে করি। সেদিন সে আমার সামনে মাথা নত করেছিল। ঘরের ভিতর নীরবতা নেমে আসে। মাইমুনা বোবা হয়ে দাঁড়িয়ে থাকে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, কিন্তু শব্দ বের হয় না। তার মনে শুধু একটাই কথা ঘুরছে। যে মানুষটাকে স্বামী ভেবেছিলাম সে আমার সম্মান ভেঙে আমাকে জিতেছে। মাইমুনার বুকের ভেতর বিশ্বাস, ভালোবাসা আর আত্মসম্মান সব একসাথে ভেঙে চুরমার হয়ে যায়। আর ওমর দাঁড়িয়ে থাকে অপরাধ বোধের ভার নিয়ে। ঘরের ভেতর বাতাস ভারী। ওমরের স্বীকারোক্তি পর মাইমুনা আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না। চোখ মুছেই আলমারি খুলে ব্যাগ বের করে কাপড় গোছাতে থাকে দ্রুত, যেন দম বন্ধ হয়ে আসছে তার। ব্যাগে শাড়ি তুলতেই হাত কাঁপে, চোখের কোণে জমে থাকা জল আর আটকে রাখতে পারে না। ঠিক তখনই পেছন থেকে ওমরের কাঁপা কণ্ঠ। মাইমুনা, দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না। মাইমুনা থামে না, জিভ বন্ধ করতে যায়। ওমর দৌড়ে এসে তার হাত ধরে ফেলে। সে আমাকে ক্ষমা করে দাও। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। প্রতিশোধ নিতে গিয়ে তোমার সম্মানটাই ভুলে গেছি। এত বড় অপরাধ করে এখন ক্ষমা চাইছো কোন সাহসে ওমর? সাহস আমার একটাই, আমি তোমাকে ভালোবাসি। হয়তো তোমাকে পাওয়ার পথটা ভুল ছিল, খুব ভুল, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে না, অপবিত্র না। আমি তোমাকে নিজের করে চাই বলেই সব গন্ডগোল করেছি। ভালোবাসা যদি থাকতো তাহলে আগে আমার সম্মান ভাঙতে না। আমি ভুল করেছি জানি, কিন্তু তোমাকে হারালে আমি বাঁচব না মাইমুনা। আলতো করে মাইমুনার হাত ধরে। এবার মাইমুনা তার হাত সরে না। দুজনের চোখে চোখ, কষ্ট, অভিমান আর লুকানো টানেন লড়াই। ওমর ধীরে ধীরে তাকে কাছে টানে। মাইমুনা প্রথমে শক্ত থাকে, কিন্তু বুকের ভেতরে কান্না আর রাগ একসাথে নরম হয়ে যায়। একবার সুযোগ দাও, শুধু একবার। কথা না বলে ওমর আলতো করে মাইমুনার কপালে ঠোঁট ছোঁয়। তারপর তার ঠোঁটে হালকা চুমু। সেই স্পর্শে মাইমুনার শরীর কেঁপে ওঠে। রাগের দেওয়ালে ফাটল ধরে। সে আর ঠেলে সরায় না, চোখ বুজে দাঁড়িয়ে থাকে। তার ভেতরে কঠিন ভাবটা ধীরে ধীরে গলে যায়। ব্যাগটা মেঝেতে পড়ে থাকে। মাইমুনা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু গলা স্বর নরম হয়ে আসে। তুমি আমাকে খুব কষ্ট দিয়েছো ওমর। জানি, আর সারা জীবন সেই কষ্টটা মোছানোর চেষ্টা করব। ঘরের ভেতর ঝড়ের মাঝেও একটু শান্তি নামে। রাগ, অভিমান আর ভালোবাসা সব একসাথে মিলেমিশে নতুন এক অধ্যায়ের দরজা খুলে দেয়। কখনো কখনো ভালোবাসা ভাঙ্গনের ভেতর দিয়ে নিজের সত্যিকারের রূপ খুঁজে পায়।